আপনাদেরকে তো আপনাদেরকে আনমিউট করা থাকবে নাকি মিউট করে দিব? আর আনমিউট যদি থাকে তাহলে টিচারের আগে লেকচার গুলো শুনবেন, তারপরে গিয়ে কোনো কোয়ারিজ থাকলে আপনারা কথা বলবেন। কিন্তু অনেক সময় অনেকে আনমিউট হয়ে দেখা যায় আননেসেসারি নয়েজ করেন, সেটা খেয়াল রাখবেন। তো আমি আনমিউট অবস্থায় থাকলেন সবাই, কিন্তু আপনারা এই বিষয়টা মেনটেন করেন। আসসালামু আলাইকুম। আহ আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা আহ, মানে খুব আইনের কোন সেকশন অনুযায়ী পড়াবো না, বা সেকশনে কি আছে সেটাও পড়াবো না। একদম মানে সেকশনে ওয়ার্ড বাই ওয়ার্ড কেমন হবে এরকম কোনো কিছু না। বিষয়টা হলো যে আমরা নবীন আইনজীবী হিসাবে একটা মামলা, ক্রিমিনাল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা ঘটে থাকে, এই এই বিষয়গুলো সবাই একটু মিউট আছেন নাকি আনমিউট আছেন একটু বারবার দেখবেন। আর কোনো কিছু বলার প্রয়োজন না থাকলে আর আনমিউট হওয়ার দরকার নেই। কারণ আপনার নয়েজের কারণে অন্যদের কিন্তু ডিস্টার্ব হবে, বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা আহ আহ, আদালতে যখন একটা মামলা দায়ের করি, বা থানায় যখন একটা মামলা, ক্রিমিনাল মামলা দায়ের হয়, সেই মামলাটার জীবন চক্রটা কি? হ্যাঁ, জীবন চক্রটা কি সেটা আমরা একটু দেখবো। একদম প্র্যাকটিক্যাল, ধরেন আমরা আইনের ছাত্র না হলে যেভাবে শিখতাম, আমি অতটা ইজি করে আলোচনা করার চেষ্টা করব, যে যদি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হয় সে কিভাবে শিখতো, আদালতের প্রসিজিওরটা কি। ঠিক সেইভাবেই আমি আলোচনা করব। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আজকে তো আর সবকিছু পড়ানো যাবে না, এরকম 6টার মতো ক্লাস হবে। আহ ধরেন আজকে একটা, কালকে একটা, এর পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে, এরকম 6টা ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। আপনাদের কাছে একটা শীট আছে, এটা আপনারা চোখের সামনে রাখতে পারেন, কিন্তু এতটা মনোযোগ দিয়ে এখন পড়ার দরকার নেই, তাহলে আমার কথাগুলো শুনতে পারবেন না আপনারা মনোযোগ দিয়ে। যা সামনে রাখেন, প্রয়োজন হলে মাঝে মাঝে সময় পেলে একটু দেখে নিন। আচ্ছা, এখন ক্রিমিনাল মামলায় আমাদের আহ কিছু ভুল ধারণা আছে, যেটা আমরা আহ শুধুমাত্র প্র্যাকটিসিং নলেজটা না থাকার কারণে আমরা এটা ভুল করে থাকি। যেমন ধরেন আপনাকে জুডিশিয়ারির ভাইভায় বা বার কাউন্সিলের ভাইভায় জিজ্ঞাসা করা হলো যে একজন আসামি যখন পলাতক থাকে তাকে কয়টা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? বলেন, কয়টা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? 2টা পত্রিকায় স্যার। হ্যাঁ, 2টা পত্রিকায়, এটা আমরা জানি একদম মুখস্থ, যে কমপক্ষে 2টা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। ওকে, এইবার যে জায়গাটা আপনাকে ধরবে, এটা আমার কোশ্চেন ছিল না, এমনি জাস্ট দেখলাম যে সেকশনটা আপনার পড়া আছে কি। এখন জিজ্ঞাসা করবে যে এই পত্রিকায় বিজ্ঞপ্তিটা মামলার কোন পর্যায়ে দিতে হবে। এটা কি ইনভেস্টিগেশনের পর্যায়ে দিতে হবে, নাকি ট্রায়াল পর্যায়ে গিয়ে দিতে হবে, যখন তার বিচার শুরু হবে, যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে ট্রায়াল পর্যায়ে, কখন দিতে হবে? নাকি বিফোর ট্রায়াল, নাকি আফটার ট্রায়াল, কখন দিতে হবে? একজন বলেছে চার্জের আগে। কখন দিতে হবে? Okay. একজন বলেছে চার্জের আগে দিতে হবে, তার উত্তরটা সঠিক। আরো দুই একজন বলেন, আরো দুই একজন বলেন তাদের কি একই মত কিনা। বিফোর ট্রায়াল দিতে হবে, বিফোর ট্রায়াল দিতে হবে। ওকে, এখন এই জায়গাটা একটা জিনিস ভুল করে সবাই, যে একটা সেকশন আছে সেখানে বলতেছে যে ট্রায়াল ইন
ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অনুপস্থিতিতে বিচার, তাই না? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া একটা কথা আছে না? ওই জায়গাটা, ওই জিনিসটা ধরতে ভুল করে, মনে করে যে সেকশনটা যেহেতু ওইখানে অনুপস্থিতিতে বিচার, তখন সবাই উত্তর করে যে এটা ট্রায়াল পর্যায়ে গিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। যাদের, যারা কোর্টে যায় না, যারা প্র্যাকটিস করে না, ধরেন আপনারা যারা উত্তর দিয়েছেন তারা আপনারা কোর্টে যান, এটা বোঝা যাচ্ছে। কিন্তু যারা কখনো কোর্টে যায় না তারা কি করে, ওই যে 339-এর বি না সি, রাইট, এরকম একটা সেকশন আছে যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অনুপস্থিতিতে বিচার। তো 339-এর বি, ওরা মনে করে কি যে ওই যে ওইখানেই তো আছে যে পত্রিকায় দিতে হবে, তখন তারা মনে করে যে একটু ট্রায়াল শব্দটা আছে, সুতরাং ওইটা ট্রায়াল পর্যায়ে গিয়ে দিতে হবে। এইটা কিন্তু কখনোই না। তো যাই হোক, আমরা এখন মূল ওইটাই আমরা পরে আসব। এখন আমরা চলে যাব যে একটা মামলাকে একটা মামলার স্টেজ, ক্রিমিনাল মামলার স্টেজকে আমরা তিনটা ভাগে ভাগ করব, তিনটা ভাগ। একটা হলো, আমি যদি এভাবে বক্স করি তাহলে বোঝাতে সুবিধা হবে। প্রথম বক্সে আমি লিখলাম বিফোর ট্রায়াল, বিফোর ট্রায়াল, ওকে। আচ্ছা, এই জায়গাটা আমি লিখলাম ট্রায়াল, মানে বিচার যখন শুরু হবে, সাক্ষ্য প্রমাণ যখন শুরু হবে। আর এটা হলো আফটার ট্রায়াল বা আফটার জাজমেন্ট, আমরা যেটাই বলি আফটার ট্রায়াল, বিচারের পরের পর্যায়ে। ওকে, তাহলে আমরা একটা মামলার, ক্রিমিনাল মামলাকে তিনটা স্টেজে ভাগ করতে পারবো: বিফোর ট্রায়াল, ট্রায়াল, আফটার ট্রায়াল। ওকে, এখন বিফোর ট্রায়ালে কি কাজগুলো হয়? এইখানে হলো মামলাটাকে লালন পালন করে বড় করতে হবে। একটা সন্তান জন্ম নেওয়ার পরে যখন তাকে কিন্তু, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে দেয়া যায় না। তাকে তার বাবা মা 18 বছর পর্যন্ত পড়ালেখা করায়, তারপরে তাকে মানুষের মতো মানুষ করে, তারপরে তাকে একটা ছেলের হাতে সোপর্দ করে। তো এই বিফোর ট্রায়াল স্টেজটা হলো একটা মামলার জন্মগ্রহণ করার পর্যায়ে, অর্থাৎ তার শৈশবটা এখানে বেড়ে উঠবে সে। এইখানে কি কি কাজ হয়? এইখানে একটা মামলা শুরু হয়, আপনার হয় জিআর এর মাধ্যমে, মানে থানায় কোনো এফআইআর বা এজাহার দায়েরের মাধ্যমে হয়, অথবা আরেকটা পথ আছে, সেটা হলো আপনার সিআর মামলা, মানে নালিশি মামলা, কমপ্লেইন রেজিস্টার্ড কেস, সিআর মামলা হিসাবে দায়ের হতে পারে। তাহলে জিআর এর মাধ্যমেই হোক অথবা সিআর এর মাধ্যমেই হোক মামলাটা, এই মামলাটা যখন দায়ের হবে, দায়ের হওয়ার পরে তাকে কি করতে হবে? আস্তে আস্তে করে তাকে লালন পালন করতে হবে। লালন পালন করা মানে কি? মামলাটা দায়ের হওয়ার সাথে সাথেই কিন্তু মামলাটা সবকিছু শেষ হয়ে যায় না, মামলাটা তদন্ত করতে হয়, মামলাটাকে তদন্ত করতে হয়। এই জন্য বিফোর ট্রায়াল স্টেজকে আমরা যদি কগনিজেন্স স্টেজ বলি সেটাও বলতে পারি, কগনিজেন্স স্টেজও বলতে পারি, আবার কেউ যদি আরেকটা নামে বলে যে ইনভেস্টিগেটিং পিরিয়ড অথবা ইনভেস্টিগেশন পিরিয়ড, অর্থাৎ এই পর্যায়ে আপনার ইনভেস্টিগেশন গুলো চলে বা ইনকোয়ারি, আপনি যেটাই বলেন, ইনভেস্টিগেটিং পিরিয়ড, এটাকে আমরা ইনভেস্টিগেটিং পিরিয়ডও বলতে পারি। তাহলে একটা মামলা দায়ের হওয়ার পরে সেটাকে আমরা কগনিজেন্স স্টেজ বলতে পারি বা সেটাকে আমরা ইনভেস্টিগেটিং পিরিয়ডও বলতে পারি। আচ্ছা, এই পিরিয়ডের মধ্যে কি কি হয়? এই পিরিয়ডের মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো এখানে হয়। তার মানে এইখানে একজন তদন্তকারী কর্মকর্তা মামলাটাকে তদন্ত করবে, তারপরে সে একটা রিপোর্ট সাবমিট করবে, সেই রিপোর্টের বিরুদ্ধে কেউ যদি সংক্ষুব্ধ হয় নারাজি দিতে পারবে, এই টাইমেই আসামি অ্যারেস্ট হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইমেই আসামি অ্যারেস্ট হবে, তার রিমান্ড হবে, যদি প্রয়োজন হয় তার জামিন হবে। এই পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবে, সাক্ষীদের জবানবন্দি নেবে, পুলিশ, যেটা 161 সিআরপিসি, পুলিশ কোনো ব্যক্তিকে ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। তার মানে বিফোর ট্রায়াল স্টেজে অনেকগুলো কাজ এখানে হয়, 164 হবে, সব এইখানে হবে, সব এইখানে হবে। ওকে, এখন
আচ্ছা, আমি একটু 2 মিনিটের জন্য লিভ নিচ্ছি। 2 মিনিটের মধ্যে আবার আমি জয়েন করবো। একটা ফোন আসছে, 2 মিনিটের জন্য। আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। তো আমি জাস্ট প্রথমে একটু 3টা স্টেজের সাথে পরিচয় করাই দেবো খুব সংক্ষেপে, তারপরে আমরা এগুলা ডিটেলস আলোচনা শুরু করব। শুধু আগে পরিচয় করিয়ে দিব কোন স্টেজে কি হয়। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটা মামলার তদন্ত প্রক্রিয়া, এই বিফোর ট্রায়ালের আগেই তদন্ত প্রক্রিয়াটা শেষ হতে হবে। এইখানে আপনার রিমান্ড, জামিন বা তদন্তকারী কর্মকর্তার কি কি করতে হবে সব এখানে এই স্টেজে করতে হবে। একটা মামলা যখন আপনার বিচারের জন্য প্রস্তুত হবে, অর্থাৎ মামলার চার্জশিট চলে আসবে, মানে পুলিশ রিপোর্ট চলে আসবে, বা মামলাটায় সব আসামি এসে জামিন নেবে, হ্যাঁ, আর কোনো কাজ বাকি নেই। যখন আর কোনো কাজ বাকি না থাকবে, তদন্ত প্রক্রিয়া সব শেষ, তখন মামলাটার স্ট্যাটাস হবে রেডি ফর ট্রায়াল। মামলাটার স্ট্যাটাস হবে কি? রেডি ফর ট্রায়াল, মানে বিচারের জন্য প্রস্তুত। রেডি ফর ট্রায়াল। আচ্ছা, মামলাটার স্ট্যাটাস হবে রেডি ফর ট্রায়াল, মানে মামলাটা বিচারের জন্য প্রস্তুত। এখন এই মামলাটা যখন বিচারের জন্য প্রস্তুত হবে,
তখন এই মামলাটা আর এই কগনিজেন্স ম্যাজিস্ট্রেট যিনি মামলাটা আমলে নিছে তিনি কি ওই মামলার বিচার করতে পারবেন? যিনি মামলাটা আমলে নিলেন, নিজেই মামলাটা আমলে নিলেন, তিনি কি বিচার করতে পারবেন? বলেন, যিনি মামলাটা আমলে নিলেন তিনি কি বিচার করতে পারবেন? এটা একেবারে পারবেন না তা বলা যাবে না, কিন্তু না পারাটাই যুক্তিযুক্ত। কেন পারবেন না? জি, কেন পারবেন না? কারণ আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, হ্যাঁ, সব ক্ষেত্রে পারবে না, দুই একটা ব্যতিক্রম ঘটে যেতে পারে, সেটা হলো আলাদা। যেমন ভুলক্রমে তার কাছেই আবার বিচারের জন্য আসছে, হয়ে যেতে পারে। আচ্ছা, তবে আহ, আমরা ধরে নেব যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা প্রিন্সিপাল আছে, সেটা হলো যে কেউ তার নিজের বিষয়ে বিচারক হতে পারবে না। মানে অন ক্যান নট বি এ জাজ অফ হিজ ওন কেস। তার নিজের বিষয়ে সে নিজে বিচারক হতে পারবে না। এখন নিজের বিষয় কেন বলতেছি? একটা মামলা সে নিজে আমলে নিল, নিজে আসামিকে আটকায় রাখলো, নিজে আসামিকে রিমান্ডে দিল, সবকিছু সে নিজে করলো। তার মানে এখানে তার একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যেতে পারে যে আমি আমলে নিলাম, আমি যদি আসামিকে আবার খালাস দিয়ে দেই তাহলে কেমন দেখা যায়, আমিই তো আমলে নিলাম, তাহলে তাকে শাস্তি দিয়ে দেয়, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হতে পারে। তো যার কারণে এই মামলাটা যখন একদম চার্জশিট চলে আসবে বা পুলিশ রিপোর্ট চলে আসবে, তখন সেটাকে আমরা রেডি ফর ট্রায়াল স্ট্যাটাস দিয়ে মামলাটাকে বদলি করে দেব। কার কাছে বদলি করে দিব? যিনি ওই ম্যাজিস্ট্রেসির প্রধান, যিনি যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার কাছে আমি মামলাটা কি করে দেব? ট্রান্সফার করে দেব। কেন? কারণ ঠিক একটা মেয়ের বাবা যেমন তার মেয়েকে লালন পালন করে একটা ছেলের হাতে দিয়ে দেয়, যে এখন এ এ আপনার বউ, এখন থেকে আপনার স্ত্রী, আপনি তাকে দেখাশোনা করবেন, লালন পালন করবেন, আপনার বাড়িতেই সে মারা যাবে, সবকিছু আপনার বাড়িতেই হবে। ঠিক একটা মামলা যখন বিচারের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা পাঠিয়ে দেব। মামলার উপরে আমি লিখে দিব রেডি ফর ট্রায়াল। মামলাটা বিচারের জন্য এখন প্রস্তুত হয়ে গেছে, কমপ্লিটলি প্রস্তুত। আচ্ছা, বাড়ি বল তখন বেচতে গেলে 100 টাকা 500 টাকা বের করে। কেউ কেউ মিউট বা আনমিউট আছেন কিনা এগুলো একটু দেখবেন, হ্যাঁ? আপনার নয়েজ যেন অন্যকে ডিস্টার্ব না করে। আচ্ছা, তো মামলাটা যখন একজন মনে হয় একটু আনমিউট আছে, ভালো শুনছি কয়ে লইছি, ঠিক হয়েছে। আনমিউট আছেন, কে, ওনার নামটা কি? ভালো শুনছি, খারাপ করি। কেউ একজন আনমিউট আছেন, প্লিজ একটু মিউট হতে হবে। মনি নাকি, আমি আসলে দেখতে পারতেছি না আমার মোবাইলের স্ক্রিনে। যাই হোক, তো আহ, যখন মামলাটা ভালো হয়েছে। ইয়া হবে, বিচারের জন্য প্রস্তুত হয়ে যাবে, হ্যাঁ তখন হ্যাঁ, তো আমি আমার বোন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কে কথা বলে? জনি, জনি ভাই কে? আহ, জনি প্লিজ আপনি একটু মিউট হন। এইটুকু আপনার দায়িত্ব যে আপনি মিউট আছেন নাকি আনমিউট আছেন, এটা একটু বারবার চেক করা আপনার দায়িত্ব, এটা আর কিছু না আসলে। না, সব ধরন যাবে না, দিলেও তো দূর দূর সাইজে করে। আহ, জনি কি জনি কি হ্যাঁ শুনতে একদম পাচ্ছেন? দিলে মনে করো আঙ্গ করে এই দিলুই আর ওই করে দিলুই বাদ দেয় এগুলো জ- জনি শুনতে পাচ্ছেন আমাদের? জনি ভাই আপনি প্লিজ মিউট হয়ে যান, আপনার জন্য ডিস্টার্ব মায়ের হচ্ছে কথা কি সবার। করবে, মায়ের আজকে আঙ্গ করে কি শুনবে। আচ্ছা, আহ মিউট অল, ওকে। দেখি, আসলে এটা সম্ভব না, কারণ বিভিন্ন ধরনের মানুষ থাকে, তো এটা। আচ্ছা, আমি দেখতেছি।
হ্যাঁ করলে না, অ্যাটলিস্ট মুক্ত হইলাম, তোমার ভালো সাথে থাকবা, আর বাকি জায়গা তো ঠিক এটা তো আসলে আমার এখান থেকে হচ্ছে না। এটা একটু কেউ পারবা। ওয়াজেদ ভাইকে নক দিতে পারবেন? আহ কিন্তু এর আগে সব তোমার আগে কইছি, আর ওই যে কেউ একটু ঠিক আহ আছে। ওয়াজেদ ভাইকে একটু নক দিয়ে বলেন যে সবাইকে একটু না আনমিউট করে আগে দিতে, ঠিক আছে। মিউট করে দিতে। কেউ একটু ওয়াজেদ ভাইকে বলেন সবাইকে মিউট করে দিতে, আসলে সম্ভব না এভাবে। হ্যাঁ, হ্যাঁ। না আমি তো ব্যস্ত, আমি করে দিব। জনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জনি, হ্যাঁ হ্যালো। কেউ একটু ওয়াজেদ ভাইকে একটু ফোন দেন, ওয়াজেদ ভাইকে একটু ফোন দিয়ে বলেন সবাইকে মিউট করে দিতে। জনি ভাই, আপনি যদিও এখন মিউট হয়েছেন, আপনি খুবই ডিস্টার্ব করেছেন এবং আপনার পার্সোনাল কথাবার্তা সবাই শুনেছে। এজন্য আপনি একটু খেয়াল রাখবেন। জনির মাধ্যমে সবাইকে অনুরোধ করতেছি একটু খেয়াল রাখবেন। আপনার প্রাইভেট কথাবার্তা কিন্তু সবাই শুনতেছে, এটাও কিন্তু একটা বিষয়। জনি ভাইয়ের জন্য আমরা মোটামুটি 5 মিনিট ধরে কোনো ক্লাস করতে পারতেছি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি স্যার। স্যার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, হ্যালো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, অপেক্ষা করেন, কোনো কারণে স্যার ডিসকানেক্টেড হলে উনি আবার কানেক্ট হয়ে যাবে, হ্যাঁ? আর আপনারা নিজেরা মেনটেন করেন, কিন্তু নয়েজ মেনটেন করেন। আচ্ছা, আপনারা কি নয়েজ হচ্ছিল বেশি, সবাই আনমিউট হয়ে যাচ্ছিল, তাহলে আমি কিন্তু মিউট করে দিতে পারি। কোনটা ভালো হয় আপনাদের জন্য জানায়েন আমাকে।
টেক্সট করে জানায়েন। ওকে, শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে এখন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা মামলাটা যখন বিচারের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন এটার স্ট্যাটাস হবে রেডি ফর ট্রায়াল। তো রেডি ফর ট্রায়াল হওয়ার পরে মামলাটা আমি কার কাছে পাঠিয়ে দেব? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যিনি ওই ম্যাজিস্ট্রেসির প্রধান, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, তাকে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওনার কাছে আমি মামলাটা পাঠিয়ে দেবো, যেটাকে যারা আদালতে প্র্যাকটিস করে তারা এটাকে বলে থাকে যে মামলাটা বদলি করা হলো, যেটাকে আমরা বদলি বলে থাকি। হ্যাঁ, যেটাকে আমরা বদলি বলে থাকি। তো যখন মামলাটা বদলি হবে, বদলি হওয়ার পরে এটা আপনার ইয়ার দায়িত্ব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যে আহ, মামলাটা কোন ম্যাজিস্ট্রেট বিচার করবে তার কাছে সে পাঠিয়ে দেবে। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যার কাছে মনে হবে উপযুক্ত তার কাছেই পাঠিয়ে দেবে, এটা তার বিষয়। ইভেন মামলাটা যদি আপনার দায়রা জজ জজ কর্তৃক বিচার্য হয়, তাহলে দায়রা জজের কাছে পাঠিয়ে দেবে। অর্থাৎ ওই মামলাটার বিচার করার ইখতিয়ার আছে এমন যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় সেই মামলাটা পাঠিয়ে দেবে। এটাকে আমরা বলে থাকি বদলি। আচ্ছা, তো যখন বদলি হয়ে মামলাটা ট্রায়াল কোর্টে চলে গেল, সেটা হতে পারে সেশন জাজ, হতে পারে কোনো স্পেশাল ট্রাইব্যুনাল, হতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে, তার কোর্টেও বিচার হতে পারে। হ্যাঁ, তো কি হবে, এই সেই ট্রায়াল কোর্টে মামলাটার বিচার শুরু হবে। এখন ট্রায়াল কোর্টে গিয়ে কাজটা কি? ট্রায়াল কোর্টের প্রথম দায়িত্বই হলো যে ওই মামলাটা চার্জ ফ্রেমিং করা। চার্জ ফ্রেমিং করা অর্থাৎ ট্রায়াল কোর্টে রেডি ফর ট্রায়াল হওয়া মানেই হলো মামলাটা ট্রায়াল কোর্টে চলে গেল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। আচ্ছা, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমি বলতে পারি যে সে একটা ডাক বক্স, মানে একটা বাক্স। সেই বাক্সর মধ্যে আমি মামলাটা জমা দিলাম। সেই বাক্সটার নাম হলো ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের বাক্স। সেখানে আমি আমার মামলাটা জমা দিলাম রেডি ফর ট্রায়াল করে। এরপরে উনি বিভিন্ন ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা আহ, কতটুকু পানিশমেন্ট, হ্যাঁ, কোনো স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য কিনা, সেগুলো বিবেচনা করে যে কোর্টে পাঠানো উচিত সেখানে পাঠিয়ে দেবে। তো যখন কোনো একটা ট্রায়াল কোর্টে মামলাটা আসবে, এই ট্রায়াল কোর্ট গুলোর দায়িত্ব হলো প্রথমেই সেখানে চার্জ ফ্রেমিং করা, বা যদি ডিসচার্জ হয় ডিসচার্জ হবে, অর্থাৎ চার্জ অর ডিসচার্জ যেটাই হোক, এই ট্রায়াল কোর্টে এসে হবে। আচ্ছা, এখন এই পর্যায়ে চার্জ বা ডিসচার্জ যেটাই হোক, যদি চার্জ হয়, ডিসচার্জ হয়ে গেলে তো সে বেঁচেই গেল। যদি চার্জ ফ্রেমিং করা হয় তাহলে
এই পর্যায়ে এসে আপনার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে অর্থাৎ এই ট্রায়াল পর্যায়ে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, ফার্দার ক্রস এক্সামিনেশন, এই সমস্ত পর্যায় এবং সাক্ষ্য গ্রহণ শেষে আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক, যুক্তিতর্ক এবং রায় সেটাও এই পর্যায়ে হবে, এই ট্রায়াল কোর্টে হবে। যুক্তিতর্ক এবং রায় এই দুইটা কাজও এইখানেই ট্রায়াল কোর্টেই হয়ে যাবে। তার মানে রায়টা দেবে কিন্তু ট্রায়াল কোর্ট, যে কোর্ট বিচার করেছে সাক্ষ্য নিয়েছে সেই কোর্ট। আচ্ছা, রায় হয়ে যাওয়ার পরে কি হয়, একটা মামলা একটা পর্যায়ে শেষ হয়ে গেল, রায় পর্যন্ত মামলাটা বড় একটা পর্যায়ে শেষ হয়ে গেল। এখন মামলাটা রায়ের মাধ্যমে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, সে কি করবে, এই পর্যায়ে এসে আপনার আপিল চলবে, আপিল বা রিভিশন, যেটাই আমরা বলি যে সুযোগ যেখানে আছে আইনে সেই অনুযায়ী এই ট্রায়ালের পরে গিয়ে অর্থাৎ জাজমেন্টের পরে গিয়ে আপিলের পর্যায়ে শুরু হবে। এই হলো একটা ফৌজদারি মামলার তিনটা স্টেপ। একদম আমি সংক্ষেপে যেটা বলে দিলাম, বিফোর ট্রায়াল মানে ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ড বা কগনিজেন্স পিরিয়ড, ট্রায়াল মানে হলো সাক্ষ্য গ্রহণ পর্যায়, এক্সামিনেশন ইন সি ক্রস, ফার্দার ক্রস বা রি এক্সামিনেশন, এগুলো সব এখানে হবে, আর্গুমেন্ট এখানে হবে, রায় এখানে হবে। রায় হয়ে যাওয়ার পরে কোনো পক্ষ যদি সংক্ষুব্ধ হয় ওই রায়ের দ্বারা, তাহলে সে আফটার ট্রায়াল পর্যায়ে শুরু হবে, মানে আফটার জাজমেন্ট। আফটার ট্রায়ালকে আসলে বলা উচিত আফটার জাজমেন্ট, আমরা এটাকে আফটার জাজমেন্ট বলতে পারি, রায়ের পরবর্তী পর্যায়ে। হ্যাঁ, আফটার জাজমেন্ট এই পর্যায়ে গিয়ে আপনার আপিল, রিভিশন, লিভ টু আপিল যত কিছু আছে সব এইখানে গিয়ে হবে। ওকে, এই তিনটা পর্যায় সম্পর্কে কি একটু মোটামুটি বোঝা গেছে? খুব প্রিলিমিনারি আলোচনা। এই তিনটা পর্যায়ে কি কারো কোনো ইয়া আছে, কনফিউশন আছে? ওকে, আচ্ছা। এখন আহ, আমরা এই তিনটা পর্যায়কে এখন আমরা একদম প্রত্যেকটা সাব হেডে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন একটা ফৌজদারি মামলা আমরা আজকে কিন্তু আজকের ক্লাস কিন্তু আমরা শুধু ইনভেস্টিগেশন পিরিয়ডই শেষ করতে পারবো না কোনোভাবেই না, শুধু সিআর জিআর নিয়ে হয়তোবা আমার কথা বলতে অনেক সময় লেগে যাবে। তাহলে আজকে আমরা শুধু শিখবো যে একটা মামলা কিভাবে দায়ের হয়, শুধু এতটুকু শিখবো। তাহলে আমি বলেছিলাম যে একটা মামলা দুই ভাবে স্টার্ট হতে পারে, একটা হলো সিআর মামলা যেটা আদালতে দায়ের হয়, আর একটা হলো জিআর মামলা, জেনারেল রেজিস্টার্ড কেস, মানে যেটা পুলিশ স্টেশনে দায়ের হয়। তাহলে এইটা সিআর মামলা দায়ের হয় হলো কোর্টে, আর জিআর মামলা দায়ের হয় হলো আপনার থানা, সংশ্লিষ্ট যে থানায় অপরাধটা হয়েছে সেই থানাতে। আচ্ছা, এখন আপনারা যারা আইনজীবী আছেন তারা এই সিআর মামলা দায়ের করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে একটা আরজি বা আমরা যেটাকে নালিশি দরখাস্ত, কমপ্লেইন্ট পিটিশন, সেটা নিয়ে আপনারা আসেন। আচ্ছা, আর জিআর মামলাতে এটার দরকার হয় না। জিআর মামলাতে আপনার সরাসরি থানায় এফআইআর এবং এজাহারের মাধ্যমে মামলাটা শুরু হয়। আচ্ছা, এখন দেখবেন সিআর মামলায় আমলে নেওয়ার একটা বিষয় আছে ম্যাজিস্ট্রেট। সিআর মামলায় আমলে নেওয়ার, আমলে নিতে হবে কাকে, ম্যাজিস্ট্রেটকে। আচ্ছা, জিআর মামলায় কি আমলে নেওয়ার কোনো বিষয় আছে ম্যাজিস্ট্রেটের? জিআর মামলায় কি ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার কোনো বিষয় আছে? অ্যাডভোকেট অপরাজিতা বলেছে না, জিআর মামলা ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার কোনো বিষয় নাই। অন্যদের মতামত কি? অন্যদের মতামত কি? সিআর মামলায় আমলে নেওয়ার বিষয় আছে, জিআর মামলায় আমলে নেওয়ার বিষয় আছে কিনা, ম্যাজিস্ট্রেটের কগনিজেন্সে নেওয়ার কোনো বিষয় আছে কিনা? বলেন, দুই একজন বলেন, যারা প্র্যাকটিস করেন তাদের তো জানার এক কথা।
কারো কোনো মন্তব্য নাই? 22 জনের মধ্যে শুধু অ্যাডভোকেট অপরাজিতা বলেছে যে না, এটা আমলে নেওয়ার কোনো বিষয় না। না, সিআর থেকে জিআরে না, আফটার পুলিশ ইয়েটা। আচ্ছা আচ্ছা, এটা একটু টাফ হবে আপনাদের জন্য বলা। আচ্ছা, তারপরে আমি বলে দেই। আহ না, তদন্ত সাপেক্ষে না, মোটামুটি সিআর মামলায় যেভাবে আমলে নেওয়ার বিষয় আছে, জিআর মামলাও আমলে নেওয়ার বিষয় আছে ম্যাজিস্ট্রেটের। কখন আমলে নেওয়া হয় সেটা পরে বলবো, কিন্তু এখানেও ম্যাজিস্ট্রেটকে আমলে নিতে হবে, আমলে না নিলে হবে না। আমলে তাকে নিতেই হবে, কগনিজেন্সে তাকে নিতেই হবে। ওকে। আচ্ছা, কগনিজেন্সে যদি না নেয় তাহলে কি রেডি ফর ট্রায়াল করা যাবে? ম্যাজিস্ট্রেট যদি মামলাটা, জিআর মামলাটা যদি আমলেই না নেয় তাহলে কি রেডি ফর ট্রায়াল করা যাবে? মামলাটা আমি যখন সিজিএম এর কাছে পাঠাবো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, আমি কি লিখে পাঠাবো? আমি তো আমলেই নিলাম, আমি মামলাটা আমলেই নিলাম না। তাহলে আমি কি লিখে পাঠাবো? রেডি ফর ট্রায়াল কিভাবে হলো? আমি তো আমলেই নেই না। তার মানে জিআর মামলাও আপনাকে আমলে নিতে হবে। তাহলে সিআর মামলায় আপনি আমলে তো নিতেই হবে, এটা আমরা সবাই জানি। জিআর মামলাও কিন্তু ম্যাজিস্ট্রেটকে আমলে নিতে হবে। কখন আমলে নিতে হবে? দেখেন তো, আমি খুব একটু মাথায় একটু ক্লিক করিয়ে দিচ্ছি। যখন পুলিশ রিপোর্ট আসে, জিআর মামলায় যখন পুলিশ 173 ধারায় পুলিশ রিপোর্ট জমা দেয়, আইদার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট, যে যে নামে আমরা ডাকি, যখন পুলিশ রিপোর্ট আসে, আচ্ছা, তাহলে পুলিশ রিপোর্টের বিরুদ্ধে যদি কেউ নারাজি দেয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করে? তার মানে এখনো তাহলে ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারলো না, নারাজি দিয়ে দিল, আমলে কিন্তু নিতে পারলো না। বাদী এসে কি করলো? এজাহারকারী এসে নারাজি দিয়ে দিল, তখন সে কি করে? ফার্দার ইনভেস্টিগেশনে দেয় না? ম্যাজিস্ট্রেট কি ফার্দার ইনভেস্টিগেশনে দেয় কিনা যদি নারাজি দেয়? সাধারণত নারাজি দিলে কি করে? মামলাটাকে আবার ফার্দার ইনভেস্টিগেশনে দেয়া হয়, অন্য একটা সংস্থাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তার মানে এখনো মামলাটা আমলে নেওয়া হয় নাই। তবে ম্যাজিস্ট্রেট যদি এই ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরে বা পুলিশ রিপোর্ট আসার পরে যদি ম্যাজিস্ট্রেট ওই চার্জশিটটা গ্রহণ করে, যদি ওই চার্জশিটটা গ্রহণ করে, এই চার্জশিট গ্রহণ করাই হলো ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়া মামলা। এই চার্জশিট গ্রহণই হলো ম্যাজিস্ট্রেটের মামলাটা আমলে নেওয়া। এখন আপনি কিভাবে বুঝলেন যে ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছে? দেখবেন চার্জশিট গ্রহণ করার সাথে সাথে যদি কোনো পলাতক আসামি থাকে বা যারা এখনো আদালতে এসে জামিন নেয় নাই, তাদের বিরুদ্ধে কি করে ম্যাজিস্ট্রেট? প্রসেস ইস্যু করে না? যদি কোনো আসামি পলাতক থাকে, থানায় মামলা হওয়ার পরেও যদি সে জামিন নিতে না আসে বা চার্জশিটে তার নাম চলে আসছে, হ্যাঁ, অনেকের নাম ছিল অজ্ঞাতনামা কিন্তু চার্জশিটে নাম চলে আসছে, তখন কি সেই আসামিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কি করে? ওয়ারেন্ট দেয় কিনা চার্জশিট গ্রহণ করে? চার্জশিট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট কি করবে? আসামিদের বিরুদ্ধে কি করে বলেন তো? এই যে পুলিশ যে জিআর মামলায় যে চার্জশিট দিল, চার্জশিট গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট কি করে? ওয়ারেন্ট দেয়। এই যে যে ওয়ারেন্টটা দিল, এই ওয়ারেন্টটা দেয়া মানেই হলো ম্যাজিস্ট্রেট মামলাটা আজকে আমলে নিয়ে আজকে ওয়ারেন্ট দিয়েছে। এই চার্জশিট গ্রহণ করার মাধ্যমেই দেখবেন, চার্জশিট গ্রহণ করার সাথে সাথে যদি কোনো আসামি এতদিনেও ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ডে যদি আদালতে এসে জামিন না নিয়ে থাকে বা নতুন করে কারোর নাম আসতে পারে চার্জশিটে, যার নাম এজাহারে ছিল না কিন্তু চার্জশিটে আসছে, এরকমও হতে পারে। এখন সে তো আর জানে না যে তার নামে মামলা হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট কি করে? চার্জশিটটা গ্রহণ করার সাথে সাথে, এই চার্জশিট গ্রহণ করার সাথে সাথেই ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে? হ্যাঁ, সমনও দেওয়া যায় যদি সমন যোগ্য, এটা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা, এটা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা। এটা কোন মামলায় সমন যাবে আর কোন মামলায় ওয়ারেন্ট যাবে এটা নির্ধারণ হবে কি অনুযায়ী? কোন মামলায় সমন দেবে ম্যাজিস্ট্রেট আর কোন মামলায় ওয়ারেন্ট দেবে, এটা কি অনুযায়ী নির্ধারণ হবে? বলেন, প্র্যাকটিসিং লয়াররা বলেন। সিআরপিসির সেকেন্ড শিডিউলের কলাম নম্বর 4, একদম সিআরপিসির লাস্টে দেখবেন
সেকেন্ড শিডিউল দ্বিতীয় তফসিলের 4 নম্বর কলামে লেখা আছে কোন অপরাধে সমন দেবে ম্যাজিস্ট্রেট, কোন অপরাধে ওয়ারেন্ট দেবে। এটা শুধু সিআর মামলার জন্য না, এটা সব মামলার ক্ষেত্রে, সিআর হোক জিআর হোক, কোন মামলায় ম্যাজিস্ট্রেট সমন দেবে আর কোন মামলায় ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দেবে, এটা নির্ধারণ হবে সিআরপিসির সেকেন্ড শিডিউলের 4 কলাম, 4 নম্বর কলামে লেখা আছে যে এটা কি সমন দিতে হবে নাকি ওয়ারেন্ট দিতে হবে। কি আছে কি নাই, আছে কি নাই বলে। আছে, তাহলে সেইটা অনুযায়ী, হ্যাঁ সেইটা অনুযায়ী কি হবে, সেইটা অনুযায়ী, সেইটা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি সমনযোগ্য ধারা হয় তাহলে সমন দেবে, আবার যদি ওয়ারেন্ট যোগ্য ধারা হয় তাহলে ওয়ারেন্ট দেবে। আবার যদি ধরেন 5টা ধারা আছে, 5টা ধারার মধ্যে 3টা ধারায় সমন দেওয়া যায়, 2টা ধারায় ওয়ারেন্ট দেওয়া যায়, তাহলে এটা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা, এটা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা যে সে কি সমন দেবে নাকি ওয়ারেন্ট দেবে, যদি মিক্স থাকে। আচ্ছা, তো যাই হোক, ম্যাজিস্ট্রেট সমন দেবে নাকি ওয়ারেন্ট দেবে সেটা সিআরপিসি সেকেন্ড শিডিউলের 4 কলাম অনুযায়ী নির্ধারণ হবে। আচ্ছা, এখন তাহলে কি সবাই ক্লিয়ার হলেন আজকে যে জিআর মামলায় আমলে নেওয়ার ঘটনাটা কখন ঘটে, যখন পুলিশ রিপোর্ট আসে, পুলিশ রিপোর্ট দ্যাট মিন চার্জশিট, তো আদালত যখন ওই চার্জশিটটা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে প্রসেস ইস্যু করে, তখনই আসলে জিআর মামলাটা আমলে নেওয়া হয়। ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা কথাটা? ওকে, আচ্ছা, ওকে। এখন তাহলে জিআর মামলায় কিন্তু এই আমলে নেওয়ার বিষয়টা রয়েছে। আচ্ছা, এখন আমরা সিআর মামলায় আসি। তো সিআর মামলা যখন আমরা আদালতে একটা মামলা দায়ের হয়, আপনারা আইনজীবীরা যখন একটা মামলা নিয়ে একজন বিচার প্রার্থী বাদীকে নিয়ে যখন আপনি আদালতে আসেন, তখন আপনাকে একটা নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হয়। তো নালিশি দরখাস্তের সাথে যিনি বাদী আছেন তাকে কাঠগড়ায় উঠতে হয়। উঠার পরে বাদীকে ম্যাজিস্ট্রেট কি করবে, একটু লিখিতভাবে টেস্ট করে নেবে। কিভাবে লিখিতভাবে, যে দেখেন 200 ধারায় কিন্তু বাদীকে পরীক্ষা করা হয়। এই যে যে 200 ধারায় বাদীকে পরীক্ষা করা হয় লিখিতভাবে, এটা কিন্তু লিখিতভাবে করতে হবে, ওরালি না, রিটেন। তার মানে সে তো একটা নালিশি দরখাস্ত লিখে এনেছে, কমপ্লেইন পিটিশন সে এরকম একটা কাগজে লিখে এনেছে। তো লিখে আনার পরে যিনি বাদী আছেন সেই বাদীকে আদালতে উঠে এইটার উপরে, এই তার নালিশি দরখাস্তের উপরে বক্তব্য দিতে হবে। ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করবে যে এই নালিশি দরখাস্তটা কি আপনি লিখে এনেছেন? হ্যাঁ আমি লিখে এনেছি আমার উকিলকে দিয়ে। আচ্ছা, এখন কি কারণে, কি কারণে আপনি মামলাটা করতে চান এটা আপনি বলেন। তো এই যে যে আমি তাকে পরীক্ষাটা করতেছি, কেউ কি বলতে পারবেন যে এই যে 200 ধারায় যে আমি নালিশকারীকে বা বাদীকে পরীক্ষাটা করতেছি এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা কি? এই যে লিখিত ভাবে আমি যে তার বক্তব্যটা লিখিত ভাবে একটু সংক্ষেপে লিখে নিচ্ছি, এইটা ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে ওই নালিশকারী বা বাদী আহ উনার বক্তব্যের সত্যতা বা মিথ্যা যাচাই করা, এটা হলো, আর কোনো কিছু কারণে না। বাদীর বক্তব্যটাকে লিখিতভাবে নেওয়া হলো যে বাদী সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে সেটা একটু যাচাই করে দেখা, আর কোনো কিছু না। কিন্তু ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্য আর কোনো কিছু না, উদ্দেশ্য হলো যে উনি যে কাগজটাতে ওনার যে অভিযোগ লিখে এনেছে এটা কি সত্য নাকি মিথ্যা তাকে একটু পরীক্ষা করে দেখা। এই জন্য এটাকে বলা হয় 200 ধারায় এক্সামিনেশন, সিআরপিসি 200 ধারায় এক্সামিনেশন। আচ্ছা, এখন ধরেন ম্যাজিস্ট্রেট এই যে যে বক্তব্যটা লিখে এনেছে বাদী, তার তো এটা মুখস্থ, স্বাভাবিকভাবে সে তার ঘটনা তার মুখস্থ। এখন তাকে জিজ্ঞাসা করে ম্যাজিস্ট্রেট বুঝতেছে না যে ঘটনাটা কি আসলে সত্য নাকি মিথ্যা, কারণ ম্যাজিস্ট্রেট তো আর ঘটনাস্থলে যায় নাই কখনো।
একজন লোক যদি তার বিভিন্ন ধরনের বক্তব্য কাগজে লিখে নিয়ে আসে, এটা তো শুধু তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে না যে সে সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে। বলেন, এটা কি বোঝা যাবে? একজন ব্যক্তি যখন কোনো কিছু কাগজে লিখে এনে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াবে, তাকে যদি সেটা আমি জিজ্ঞাসা করি, সে তো মুখস্থ উত্তর দিয়ে দেবে যে এই তারিখে এই কয়টার সময় আমাকে আসামিরা মারধর করেছে, সে তো সবই বলে দেবে, যা লিখে আনছে সবই বলে দেবে। তা এর এর থেকে কি বোঝা যাবে যে আসলেই ঘটনাটা ঘটেছে কিনা, ঘটনার সত্যতা আছে কিনা? এটা কি কোনোভাবে বোঝার উপায় আছে 200 ধারায়? আসলে বোঝার উপায় নাই, এটা খুব ফর্মালিটিস বলা যায়, খুবই ফর্মালিটিস। মানে এটা ধরার কোনো উপায় নাই, কারণ আহ, যিনি লিখে আনবেন সে তো তার পক্ষে বলবেন, ঘটনা হুবহু সে মুখস্থ করে বলে দেবে। উকিল তাকে শিখাই নিয়ে আসবে যে আপনাকে এই জিনিসগুলো কিন্তু বলতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে সে কিন্তু সেটা বলবে। তাহলে এটা দিয়ে তো কখনো সত্যতা বা মিথ্যা যাচাই করা যাবে না। তখন যখন 200 ধারায় যাচাই করা যাবে না, বা 200 ধারায় ম্যাজিস্ট্রেট স্যাটিসফাইড হতে পারতেছে না যে আসলে এই বক্তব্য, বাদীর বক্তব্য সঠিক কিনা, ফরিয়াদির বক্তব্য সঠিক কিনা, তখন ম্যাজিস্ট্রেট কি করবে? 202 ধারার সহায়তা নেবে। তাহলে 200 ধারায় কিন্তু শুধুমাত্র ফর্মালিটিস হিসাবে তার বক্তব্য 2-4 কথা লিখে নেওয়া হয়। যদি ম্যাজিস্ট্রেট সত্যতা ওই বাদীর চোখের দিকে তাকিয়ে বা তার কাছে যদি কোনো কাগজপত্র থাকে সেটা দেখে যদি সত্যতা বুঝে যায়, তাহলে তো ভালো, সাথে সাথে মামলাটা আমলে নিয়ে নেবে। কিন্তু যদি ম্যাজিস্ট্রেট বুঝতে না পারে যে ঘটনাটা সত্য নাকি মিথ্যা, বাদী কি সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে, এটা যদি বুঝতে না পারে, তখন ম্যাজিস্ট্রেট চলে যাবে 202 ধারা। এই ধারাটা হলো একটা অনেক বড় ধারা, 202 ধারা। ওকে, এই 202 ধারায় ম্যাজিস্ট্রেট কি করবে? ওই যে যে তদন্ত, ম্যাজিস্ট্রেট বলতেছে যে ভাই আমি তো ঘটনাস্থলে যাই নাই, আমি তো কোনো কিছু দেখি নাই শুনি নাই, আমি তো আপনার কথা বুঝতেছি না যে আপনি সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। তখন ম্যাজিস্ট্রেট বলবে ঠিক আছে, তাহলে আমি একটু পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে দেখি ঘটনাটা কি, বা আমি একটু র্যাবকে দিয়ে তদন্ত করাই, অথবা ডিবি অথবা পিবিআই, হ্যাঁ, অথবা যে কোনো একটা সংস্থাকে দিয়ে, অথবা কোনো প্রাইভেট পার্সন, কোনো স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, সমাজসেবা অফিসার, কৃষি অফিসার, হ্যাঁ, এরকম যারা আছে, চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মানে কোর্ট যাকে উপযুক্ত মনে করে তাকে দিয়ে কি করতে পারবে? একটা প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশন করাতে পারবে, প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশন করাতে পারবে। সাধারণত পুলিশকে দিয়ে এটা করানো হয়। তো 202 ধারায় ম্যাজিস্ট্রেট যে পুলিশকে তদন্ত ভারটা দিল, বা তদন্ত করার নির্দেশ দিল, বা ডিবি কে দিল বা পিবিআই কে দিল, যাকেই দিল, এইখানে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্য কি? ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্য হলো যে আসলেই ওই ঘটনাটা ঘটেছে কিনা সেটা সত্যতা যাচাই করা। তাহলে 202 ধারার ইনভেস্টিগেশনের উদ্দেশ্য হলো ঘটনার সত্যতা যাচাই করা, সত্যতা যে ঘটনাটা আসলেই ঘটেছে কিনা যাচাই করা, ঘটনার সত্যতা যাচাই করা। তাহলে দেখবেন অধিকাংশ শেয়ার মামলায় বা নালিশি মামলায় কি হয় আদালতে, অধিকাংশ নালিশি মামলায় ম্যাজিস্ট্রেট কি করে? 200 ধারায় বাদীকে একটু কোন রকমে পরীক্ষা করে কি করে দেয়, 202 ধারায় কি করে দেয়, কোন পুলিশ, পিবিআই, ডিবি, সিআইডি, র্যাব এদের কাছে কি করে দেয়? তদন্তে দিয়ে দেয়। তাহলে ম্যাজিস্ট্রেট কি মামলাটা আমলে নিল? এই যে যে তদন্তে দিল পুলিশের কাছে বা র্যাবের কাছে বা সিআইডির কাছে বা কোনো স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে, ম্যাজিস্ট্রেট কি আমলে নিয়েছে মামলাটা? আমলে কিন্তু নেয়, আমলে কিন্তু নেয়, আমলে নেয়। কি করেছে? আমলে নেয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, আমলে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা? ম্যাজিস্ট্রেট বলল বাদীকে যে দেখেন আপনি যে ঘটনা বলেছেন এটা সত্য না মিথ্যা, এটা আগে যাচাই হবে, তারপরে আমলে নিব। আমি এটা পুলিশের কাছে তদন্তে দিব, পুলিশ আমার কাছে একটা রিপোর্ট দেবে, রিপোর্টটা আমি পড়বো, পড়ার পরে দেখবো যে আপনার ঘটনার সত্যতা আছে কি নাই। যদি সত্যতা থাকে তাহলে আমি আমলে নিব, যদি সত্যতা না থাকে তাহলে আমি আমলে নিব না। এটা হলো ম্যাজিস্ট্রেটের কথা।
ওকে, তাহলে এই যে পুলিশ বা সিআইডি বা র্যাব 202 ধারায় যে তদন্ত করবে, ঘটনাস্থলে যাবে, স্থানীয়দের সাথে কথা বলবে, আশপাশের লোকের সাথে কথা বলবে, হ্যাঁ, যাবতীয় কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা এই সিআর মামলায় পালন করবে। আচ্ছা, পালন করার পরে ওই পুলিশ অফিসার বা তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে একটা রিপোর্ট পাঠাবে, ম্যাজিস্ট্রেটের কাছে একটা রিপোর্ট পাঠাবে যে আসলে ঘটনার সত্যতা আছে কি নাই। ওই রিপোর্টটা কোন ধারা অনুযায়ী পাঠাবে? পুলিশ ধরেন রিপোর্ট পাঠালো, ওইটা কি সিআরপিসির 173 ধারায় পাঠাবে? কোন ধারায় পাঠাবে যে পুলিশ রিপোর্টটা পাঠালো? কোনোভাবেই 173 ধারায় এটা পাঠানো যাবে না, যাবে না, যাবে, মাথায় রাখতে হবে। তাহলে পুলিশকে ম্যাজিস্ট্রেট সিআর মামলার তদন্ত যখন দেবে, ওই তদন্ত রিপোর্টটা কিন্তু সিআরপিসির 173 ধারার তদন্ত রিপোর্ট না। 173 ধারার তদন্ত রিপোর্ট হলো যে মামলাটা জিআর মামলা, যেটা থানায় দায়ের হয়েছিল, ওইটা হলো 173 ধারার পুলিশ রিপোর্ট। কিন্তু ম্যাজিস্ট্রেট একটা ঘটনার সত্যতা মিথ্যা যাচাইয়ের জন্য যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের আদেশ দেয়, হ্যাঁ, প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনের আদেশ দেয়, ওইটাই হলো আপনার, না এফআইআর তো 154 ধারায় না, হ্যাঁ, যেটা এফআইআর এর মাধ্যমে দায়ের হয়, রাইট, ওইটা হলো 173 ধারার রিপোর্ট, এফআইআর এর মাধ্যমে যে মামলা দায়ের হবে। আচ্ছা, তাহলে এই সিআর মামলায় পুলিশ বা র্যাব বা সিআইডি বা পিবিআই যেটাই হোক, যে সংস্থাই হোক, তারা যে রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে দেবে, এইটাকে বলা হবে 202 ধারার রিপোর্ট। এটা কোনোভাবেই 173 ধারার রিপোর্ট হবে না, মনে থাকবে সবার। মনে থাকবে কিনা? এইটা হবে 202 ধারার রিপোর্ট, কোনোভাবেই 173 ধারার রিপোর্ট হবে না। আচ্ছা, তাহলে 173 ধারার রিপোর্ট হবে হলো যে মামলাটা এফআইআর এর মাধ্যমে দায়ের হয়েছিল থানায়, মানে জিআর মামলা, সেটা হলে হলে 173 ধারা রিপোর্ট হবে। আচ্ছা, তাহলে 202 ধারায় কি করলো, পুলিশ একটা রিপোর্ট দাখিল করলো। আমরা জিআর মামলায় পরে আসবো, আগে সিআর মামলাটা শিখে নেই। তো 202 ধারায় কি করলো, পুলিশ বা সিআইডি বা র্যাব যেটাই হোক, তারা একটা প্রতিবেদন, একটা প্রতিবেদন দাখিল করলো, একটা রিপোর্ট দাখিল করলো। আচ্ছা, এই রিপোর্টে দেখা গেল যে ওই ঘটনার সত্যতা নাই, হ্যাঁ, মানে বাদীর বিপক্ষে রিপোর্ট দিল, সত্যতা নেই। আচ্ছা, যদি সত্যতা থাকে, যদি সত্যতা থাকে, সত্যতা থাকলে কি করবে, ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নেবে। আমলে নিতে বাধ্য না, সাধারণত সত্যতা থাকলে ম্যাজিস্ট্রেট এই মামলাটা আমলে নিতে পারবে, সাধারণত আমলে নেয়, 99% ক্ষেত্রে এটা আমলে নিয়ে থাকে সত্যতা থাকলে। কিন্তু সত্যতা থাকলে যে আমলে নিতেই হবে, এটা কি ম্যাজিস্ট্রেট বাধ্য? সত্যতা আছে, এই জন্য কি ম্যাজিস্ট্রেট আমলে নিতে বাধ্য সিআর মামলা? বলে, সত্যতা আছে, পুলিশ পদে বাধ্য কিন্তু না। তার মানে সত্যতা থাকলেও ম্যাজিস্ট্রেট সেই মামলাকে আমলে নাও নিতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের একদম টোটালি পার্সোনাল ডিসক্রিশন আর কি, সে নেবে কি নেবে না এটা তার বিষয়। আচ্ছা, তবে সাধারণত সত্যতা থাকলে, হ্যাঁ, এটা সাধারণত নেওয়া উচিত, এটাই মূল কথা। সত্যতা থাকলে কেন নেবে না, বাদীর তো অধিকার আছে আইনের প্রতিকার পাওয়ার, সাধারণত নেয়, তবে বাধ্য না, ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যাবে না। আচ্ছা, তাহলে সত্যতা থাকলে আমলে নেবে, ওকে। কিন্তু যদি সত্যতা না থাকে, তাহলে, যদি সত্যতা না থাকে তখন কি হবে? তখন ওই বাদী এসে ইচ্ছা করলে কি করতে পারে,
যদি সত্যতা না থাকে ম্যাজিস্ট্রেট ওই পুলিশ প্রতিবেদন গ্রহণ করে মামলাটা খারিজ করে দিতে পারবে 203 ধারায়, যে আপনার মামলার সত্যতা নাই, তাই আপনার মামলা সিআরপিসি 203 ধারায় খারিজ, এই আদেশ দিতে পারে। অথবা বাদী যদি ম্যাজিস্ট্রেটের কাছে এসে বলে যে স্যার এটা আসলে সঠিকভাবে তদন্ত হয় নাই, বা আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই, বা তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ না, তাই আমি নারাজি দিতে চাই, তাহলে যদি সত্যতা পাওয়া না যায় সেক্ষেত্রে বাদী ইচ্ছা করলে নারাজি দিতে পারবে। এই পুলিশ রিপোর্টের বিরুদ্ধে সিআর মামলায় বাদী কি করতে পারবে? নারাজি দিতে পারবে। ওকে, যদি সত্যতা না থাকে। এই নারাজিটাও কিন্তু একটা ফ্রেশ কমপ্লেইন্ট হিসাবে গণ্য হবে, একটা সেপারেট একটা নালিশি দরখাস্ত হিসাবে গণ্য হবে। তো তখন ম্যাজিস্ট্রেট কি করে, ওই নারাজি দরখাস্ত নেওয়ার সময়ও কিন্তু আবার আহ, আহ, বাদীকে 200 ধারায় আবারও পরীক্ষা করতে হবে। বাদী যদি নারাজি দরখাস্ত দেয় তাহলে নারাজি দরখাস্ত কিন্তু একটা ফ্রেশ কমপ্লেইন্টের মতো গণ্য হবে। তো ওই 200 ধারায় কিন্তু আবারও বাদীকে পরীক্ষা করতে হবে নারাজি দরখাস্তের বিষয়। এরপরে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে নারাজি আবেদনটা গ্রহণ করে মামলাটা কিসে দেবে? ফার্দার ইনভেস্টিগেশন, অধিকতর তদন্ত। আগে ধরেন থানা করেছিল, এখন পিবিআই কে দেবে, বা আগে পিবিআই করেছিল, এখন সিআইডি কে দেবে বা থানাকে দেবে, ম্যাজিস্ট্রেটের যার ইচ্ছা। অর্থাৎ ওই সংস্থা বাদে, যে সংস্থা ইতোমধ্যে তদন্ত করে নেগেটিভ রিপোর্ট দিয়েছে, ওই সংস্থা বাদে অন্য যে কোনো ব্যক্তি বা সংস্থার কাছে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? ফার্দার ইনভেস্টিগেশন, শব্দটা হবে ফার্দার ইনভেস্টিগেশন, এখানে কিন্তু রি ইনভেস্টিগেশন বলা যাবে না, কোনোভাবে রি ইনভেস্টিগেশন বলা যাবে না। নারাজি দরখাস্ত মঞ্জুর হলে আদালত সেটাকে ফার্দার ইনভেস্টিগেশনে দেবে। এটার বাংলা হলো অধিকতর তদন্ত, অধিকতর তদন্ত। হ্যাঁ, কোনোভাবে রি ইনভেস্টিগেশন বলা যাবে না। এই রি ইনভেস্টিগেশন নামে কোনো ট্রাম আমাদের আইনে নাই। হ্যাঁ, রি ইনভেস্টিগেশন হবে না। অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন, এটাকে কোনোভাবে রি ইনভেস্টিগেশন বলা যাবে না। Okay, এটাকে আমরা ফার্দার ইনভেস্টিগেশন বলবো। আচ্ছা, এখন ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলো, যে সত্যতা পাওয়া গেছে। হ্যাঁ, পরে যে সংস্থায় দেয়া হলো তারা রিপোর্ট দিল যে সত্যতা পাওয়া গেছে, তাহলে ম্যাজিস্ট্রেট ওইটার উপর ভিত্তি করে আমলে নিতে পারে, আবার নাও নিতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের বিষয়। এখন ধরেন যে ফার্দার ইনভেস্টিগেশনও আসলো যে ঘটনার সত্যতা নাই, তখন ম্যাজিস্ট্রেট চাইলে মামলাটা 203 ধারায় খারিজও করে দিতে পারে। আবার বাদী যদি আবারও নারাজি দিতে চায়, আদালত চাইলে সেই নারাজিও আবার মঞ্জুর করতে পারে। বাদী যদি বলে যে স্যার এবারও আমাকে তদন্তকারী কর্মকর্তারা আমার কাছে ঘুষ চেয়েছে, আমি টাকা দিতে পারি নাই, এই জন্য আমার মামলায় আবারও সে নেগেটিভ রিপোর্ট দিয়েছে, তখন আদালত চাইলে আবারও তাকে কি করতে পারবে? ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারবে। যেমন আমার নিজের কাছে একটা মামলা আছে, সেটা আমি নিজেই 3 বার দিয়েছি, এখন 3 বার চলতেছে। 2বারই ফার্দার, একবার নেগেটিভ আসছে, আবারও নেগেটিভ আসছে, আবারও আমি আরেকটা সংস্থায় ফার্দার ইনভেস্টিগেশনে দিয়েছি। তো এটা আসলে যদি বাদী নারাজি দেয়, এটা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না আসলে ঘটনার সত্যতা থাকতে পারে, হয়তো বা তদন্তকারী সংস্থা ভালো করে তদন্ত করতেছে না, এই কারণে উঠে আসতেছে না বিষয়টা, তাহলে সে চাইলে বারবার ফার্দার ইনভেস্টিগেশনে দিতে পারবে। এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, বারবার ফার্দার ইনভেস্টিগেশনে দিতে পারবে। বিষয়টা হলো যে ধরেন একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে সব সংস্থা শেষ। হ্যাঁ, সব সংস্থা শেষ, কোনো সংস্থা বাকি নাই। থানা, তারপরে আপনার পিপিআই, র্যাব, সিআইডি, ডিবি, হ্যাঁ, সব তদন্ত করা শেষ। এরপরে দেয়া হলো স্থানীয় চেয়ারম্যান, সেও নেগেটিভ রিপোর্ট দিছে। হ্যাঁ, যাকেই দেয়া হয়েছে সেই নেগেটিভ রিপোর্ট দিছে। এখন বাদী কি করলো? বাদী কিন্তু এখন জুডিশিয়াল ইনকোয়ারির আবেদন করতে পারবে, জানেন তো?
যখন সব সংস্থা শেষ হয়ে যাবে বা বাদীর যখন এই ধরনের সংস্থার উপর যখন আর কোনো বিশ্বাস থাকবে না, তখন সে চাইলে জুডিশিয়াল ইনকোয়ারির আবেদন করতে পারবে। এটা হলো তার জন্য লাস্ট স্টেজ। এটা সাধারণত খুব রেয়ার কেসে হয়। আমি আমার জীবনে একটা পেয়েছি, এটা সেটার এখন আমি জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিয়েছি একটা হত্যা মামলা। অর্থাৎ বাংলাদেশের সব সংস্থা করেছে, কোন সংস্থাই সত্যতা পায় নাই, কোন সংস্থাই সত্যতা পায় নাই। এখন সেটা আমি মামলাটা খারিজ করি নাই, আমি সেটাকে আপনার ফার্দার ইনভেস্টিগেশনে না দিয়ে আমি জুডিশিয়াল ইনকোয়ারিতে দিয়েছি। অর্থাৎ দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটাকে তদন্ত করতেছে, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে দেখা গেল যে এটা কতবার কোন সংস্থার কাছে দেয়া হবে এটা ম্যাজিস্ট্রেটের বিষয়। তো যতক্ষণ সত্যতা না পাবে ততক্ষণ সাধারণত আমলে নেওয়া হয় না। হ্যাঁ, এরপরে যদি মনে করেন যে সব সংস্থার শেষ হয়ে গেছে আর সবাই নেগেটিভ রিপোর্ট দিয়েছে, তো এখন কি ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারবে ওই নেগেটিভ রিপোর্ট থাকা সত্ত্বেও? ম্যাজিস্ট্রেট যদি মনে করে দূর আর কোনো তদন্তে দিব না, এটা আমলে নিয়ে নি, ম্যাজিস্ট্রেট পারবে সেটা? বলেন, পারবে। তার মানে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আমি এখন তদন্তে আমার আর দরকার নাই, আমি এটা আমলে নিয়ে নিই, হ্যাঁ সরাসরি আমলে নিয়ে নিতে পারবে। তার জন্য আহ, কোনো বাধা নেই, আমলে নিলে নিয়ে নিতে পারবে। তবে ম্যাজিস্ট্রেট নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকার জন্য সাধারণত ঘটনার সত্যতা একটু যাচাই করে দেখতে চায়। না হলে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি ম্যাজিস্ট্রেট সমন বা ওয়ারেন্ট দিয়ে দেয়, তাহলে এটাও তো একটা কষ্টের কারণ হবে। এই জন্যই আসলে 202 ধারায় ইনভেস্টিগেশনের নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, তো যাই হোক, জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ রিপোর্ট যেটাই আসুক, ম্যাজিস্ট্রেট চাইলে সেটা গ্রহণও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। যেটাই হোক, এটা ম্যাজিস্ট্রেটের বিষয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন থেকে যায় যে একজন ম্যাজিস্ট্রেট একটা মামলা আমলে নিয়েছেন কি নেয় নাই, এটা কখন বোঝা যাবে? এটা ভাইটাল কোশ্চেন। অনেকেই বলে থাকে যে আমলে নিয়েছে কি নেয় নাই এটা আসলে বোঝা যায় না, এটা ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল মাইন্ডের ব্যাপার। নো, আমলে নিয়েছে কি নেয় নাই এটা জুডিশিয়াল মাইন্ডের ব্যাপার, ঠিক আছে, নেবে কি নেবে না এইটা জুডিশিয়াল মাইন্ডের বিষয়। কিন্তু আমলে নিয়েছে কি নেয় নাই সেটা টেস্ট করার একটা উপায় হলো যে ম্যাজিস্ট্রেট সমন বা ওয়ারেন্ট দিয়েছে কিনা। যখনই সমন বা ওয়ারেন্ট দেবে আসামিদের বিরুদ্ধে, তখনই ধরে নিতে হবে যে ওই মুহূর্তে ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছে, একদম সঙ্গে সঙ্গে আমলে নিয়েছে। তার মানে এই আমলে নেওয়া আহ, নিয়েছে কি নেয় না এটা টেস্ট করার উপায় হলো যে হ্যাঁ, টেকিং কগনিজেন্স হয়েছে কি হয় নাই, এটা আপনি বুঝতে পারবেন কিভাবে? কিভাবে বুঝতে পারবেন টেকিং কগনিজেন্স হয়েছে কি হয় নাই? ওই যে ইস্যু অফ প্রসেস। হ্যাঁ, এই জিনিসটা যদি হয় তাহলে ধরে নিতে হবে যে মামলাটা আমলে নেওয়া হয়েছে। তার ইস্যু অফ প্রসেস মানে হলো সামন অথবা অরেস্ট। এর কোনো একটা যদি আসামিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ইস্যু করে, তাহলেই ধরে নিতে হবে যে মুহূর্তে ইস্যু করেছে ওই মুহূর্তেই মামলাটা আমলে নিয়েছে। যে মুহূর্তে ইস্যু করেছে ওই মুহূর্তেই ধরে নিতে হবে যে ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নিয়েছে। কারণ আমলে না নিলে সমন বা ওয়ারেন্ট দেওয়া যাবে না। আর আমলে নেওয়ার পরে আর ওয়েট করা যাবে না, আমলে নেওয়ার সাথে সাথে এটাও কিন্তু মনে রাখতে হবে, আমলে নিয়ে কিন্তু ওয়েট করা যাবে না যে আজকে আমলে নিলাম 10 দিন পরে গিয়ে সমন বা ওয়ারেন্ট দেবো। নো, যখনই আমলে নেবে তখনই সঙ্গে সঙ্গে তাকে সমন বা ওয়ারেন্ট দিতে হবে। কত ধারায় দিতে হবে? 204, সিআরপিসি 204 ধারায় প্রসেস ইস্যু করতে হবে, প্রসেস ইস্যু করতে হবে। তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ম্যাজিস্ট্রেট কোনো মামলা আমলে নিয়েছে কি নেয় নাই, এটা কিভাবে ধরতে হবে, কখন আপনি বুঝতে পারবেন আমলে নিয়েছে কি নেয় নাই, আমরা কি উত্তর দিতে পারবো? ওকে, তার মানে যখনই প্রসেস ইস্যু করবে
তখনই মামলাটা আমলে নেওয়া হয়েছে বলে গণ্য করা হবে। ওকে। আর যতক্ষণ প্রসেস ইস্যু করে নাই ততক্ষণ কি কেউ বলতে পারবে আমলে নিছে? ম্যাজিস্ট্রেট কোনো ধরনের প্রসেস সমন বা ওয়ারেন্ট দেয় নাই, তাহলে কি কেউ বলতে পারবে যে ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নিয়েছে? এটা বলার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। কেউ বরং ধরেই নিতে হবে যে আমলে নেয়। আমলে নিলে তো সমন বা ওয়ারেন্ট দিতই। যেহেতু সমন বা ওয়ারেন্ট কোনোটাই দেয় নাই, সুতরাং আমলেও নেয় নাই, এটাই নিশ্চিত। ওকে। তাহলে সিআর মামলায় এইভাবে আমলে নেওয়া হয়। আচ্ছা, দেখেন আজকে আমি জাস্ট প্রিলিমিনারি আলোচনা করব। এটা বুঝতেছেন যে খুব লাইট আলোচনা হচ্ছে। তবে ওই যে কিছু ক্যাটাগরির মামলা আছে, যেমন 406, 420 বা চুরির মামলা, হ্যাঁ, বা অন্যান্য যে মামলাগুলো আছে এগুলোর উপরে কিন্তু আমাদের আমি ডিটেলস আলোচনা করব যে কখন 406, 420-এর মামলা করা যাবে কি যাবে না। তো এগুলা কিন্তু আজকে করা যাবে না বা আগামী সপ্তাহে করা যাবে না, এগুলো হলো লাস্টের ক্লাস। সো আজকে হলো শুধু প্রসিজিওরের সাথে আমরা পরিচিত হব। প্রত্যেকটা মামলা ধরে ধরে আলোচনা হবে হলো লাস্টের দিকে গিয়ে, এই জন্য আজকে বেশি ডিটেলসে যাওয়া যাবে। আচ্ছা, তো সিআর মামলাটা আমলে নেওয়া হলো। আচ্ছা, এরপরে হলো জিআর মামলা। আচ্ছা, জিআর মামলাটা কিভাবে দায়ের হয়? জিআর মামলাটা দায়ের হয় হচ্ছে থানায় এফআইআর এবং এজাহারের দায়েরের মাধ্যমে। এফআইআর এবং এজাহার দায়েরের মাধ্যমে। ওকে। এজাহার বা এফআইআর দায়েরের মাধ্যমে। এফআইআর এর এজাহার, এই দুইটার এই দুইটার মধ্যে পার্থক্য না আছে নাকি দুইটাই একই জিনিস? এফআইআর এবং এজাহার এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে না দুইটাই একই জিনিস, কোনটা? পার্থক্য আছে, রাইট। অনেকেই মনে করতে পারে যে এফআইআর এবং এজাহার একই না। একই না। এফআইআর হলো একটা ফর্ম, হ্যাঁ, সরকারের একটা নির্দিষ্ট ফর্ম, একটা প্রেসক্রাইবড ফর্ম। যেমন 164 এর একটা আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য যেমন একটা সরকারের ফর্ম আছে, হাইকোর্টের একটা ফর্ম আছে, তেমনি এফআইআর ও হলো সরকারের একটা ফর্ম, একটা নির্দিষ্ট ফর্ম। এখানে কিছু কলাম থাকে, বাদীর নাম, আসামির নাম, হ্যাঁ, ঘটনাস্থল থেকে কোন দিকে, এরকম বিভিন্ন বর্ণনা থাকে, বা ঘটনাস্থল থেকে কোন দিকে দূরত্ব কতটুকু, এরকম কিছু বর্ণনা থাকে। আচ্ছা, এটা হলো এফআইআর হলো একটা নির্দিষ্ট ফর্ম। আর এজাহার হলো ওই এজাহারকারী বা বাদী যে বক্তব্য দিতে চায় সেই বক্তব্য, কি ঘটনা ঘটছে, কে ঘটাইছে, এইগুলো লেখা থাকে এজাহার। এটা কোনো নির্দিষ্ট ফর্ম না। এটা আপনি চাইলে আপনার বাড়ি থেকে সাদা কাগজেও লিখে নিতে পারেন, অথবা রঙিন কাগজেও লিখে নিতে পারেন, টাইপ করেও লিখতে পারেন, হাতে কলম দিয়েও লিখতে পারেন, আপনার ইচ্ছা। আমরা যেমন মানুষের কাছে চিঠি লিখে থাকি, জাস্ট এটা একটা চিঠি। ওকে। এজাহার হলো একটা চিঠি। এই চিঠির মধ্যে বিস্তারিত থাকে যে কে কাকে মেরেছে, কয়টার সময় মেরেছে, হ্যাঁ, কে কি দিয়ে আঘাত করেছে, কার হাতে কি ছিল, এগুলা সব এখানে বর্ণনা থাকে। তবে এখানে কোনো সাক্ষীর বর্ণনা থাকবে না। এজাহারে কোনো সাক্ষীর বর্ণনা থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কোনো সাক্ষীর বর্ণনা এজাহারে দেয়া যাবে না। যে কার সামনে কে কে দেখেছে, হ্যাঁ, কে কে দেখেছে, এই সাক্ষীদের নাম এজাহারে আনা যাবে না। সবাই একটু লিখে রাখবে কার সামনে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, কে কে দেখেছে, এইসব অর্থাৎ কারা সাক্ষী তাদের নাম এজাহারে দেয়া যাবে না। তাহলে এজাহার হলো ঘটনার বিস্তারিত বিবরণ, আর এফআইআর হলো ওই এজাহারের একটা সংক্ষিপ্ত রূপ, যেখানে শুধু নির্দিষ্ট কিছু তথ্য থাকবে। প্রথমে বাদীর নাম বা সংবাদদাতার নাম, তারপরে আসামিদের নাম, তারপরে ঘটনাস্থল, উপরের দিকে ঘটনাস্থল থাকে, কখন রেকর্ড করা হলো মামলাটা, এইগুলো সব এফআইআর এ লেখা থাকে। সবাই ক্লিয়ার এফআইআর এবং এজাহারের পার্থক্য?
তাহলে এজাহারের মধ্যে কিন্তু কোনোভাবেই সাক্ষীদের নাম ঠিকানা দেয়া যাবে না, যাবে না, যাবে না। ওকে, আচ্ছা। তো জিআর মামলা এফআইআর এবং এজাহারের মাধ্যমে দায়ের হবে থানাতে। আচ্ছা, থানাতে হওয়ার পরে একটু বুঝতে হবে বিষয়টা। থানাতে যখন মামলাটা হবে, হ্যাঁ, মামলাটা রেকর্ড হওয়ার সাথে সাথে কি করবে, এই মামলাটা এফআইআর এর একটা কপি আদালতে পাঠায় দিতে হবে, 24 ঘন্টার মধ্যে পাঠায় দিতে। থানাতে কোনো মামলা এফআইআর বা এজাহার রেকর্ড হওয়ার সাথে সাথে ওই এফআইআর এবং এজাহারের একটা কপি 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দিতে হবে। এটা আইনের বাধ্যবাধকতা। এবং যদি কোনো আসামিকে অ্যারেস্ট করে থাকে, তাকেও অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে। এটা হলো আইনের বাধ্যবাধকতা, এইখানে ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি, এটা পাঠাই দিতেই হবে। এজাহারের কপি এবং আসামি 24 ঘন্টার মধ্যে নিকটস্থ যিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আছেন ওই থানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার কাছে এগুলো পাঠাই দিতে হবে। এজাহার এফআইআর এর কপি এবং আসামিকে, যদি অ্যারেস্টেড হয়ে থাকে। আচ্ছা, এখন এই এফআইআর বা এজাহার দায়ের হওয়ার পরে থানার ওসি যিনি আসছেন, অফিসার্স ইনচার্জ, তো অফিসার ইনচার্জের দায়িত্ব হলো এই মামলাটা কোনো একজন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা, তদন্তকারী কর্মকর্তার কাছে দায়িত্ব দিয়ে দেয়া। তাহলে ওসি থাকে থানায় একজন, তার অধীনে অনেক অফিসার থাকে, অনেক সাব ইন্সপেক্টর, কনস্টেবল অনেক থাকে। তো যারা সাব ইন্সপেক্টর আছে এদের দিয়ে সাধারণত তদন্ত করা হয়, কোনো কনস্টেবলকে দিয়ে না, সাব ইন্সপেক্টরকে। তাহলে ওসির যাকে ভালো লাগবে, যাকে ইচ্ছা তাকে, ওসির অধীনস্থ যে অফিসার গুলো আছে, বিশেষ করে এসআই বা সাব ইন্সপেক্টর, তাদের যে কাউকে ওই মামলাটা তদন্তের ভার দিয়ে দেবে। এই যে মামলাটা তার কাছে বুঝাই দেবে, মামলাটা তার কাছে বুঝিয়ে দেবে। তাহলে তদন্ত, এই যার কাছে বুঝিয়ে দেবে তাকে বলা হবে তদন্তকারী কর্মকর্তা, মানে এই এসআই কে বলতে হবে তদন্তকারী কর্মকর্তা, তিনি যেহেতু মামলাটা তদন্ত করবেন। তাহলে এই তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হলো এই মামলাটাকে তদন্ত করে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা। 173 ধারায় যেদিন তদন্তকারী কর্মকর্তা এই 173 ধারায় পুলিশ রিপোর্ট দাখিল করবে আদালতে, সেই দিন তার তদন্ত শেষ হয়েছে বলে গণ্য হবে। যেদিন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে থানায় ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটাই হোক 173 ধারায় পুলিশ রিপোর্ট জমা দিলে ধরে নিতে হবে তার তদন্ত কাজ শেষ। কিন্তু এই তদন্ত প্রক্রিয়াটা এত সহজ কাজ না। এই মামলাটা যেদিন দায়ের হয়েছে সেই দিনই কিন্তু তদন্তকারী কর্মকর্তার কাছে মামলাটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাবা তুমি এটা তদন্ত করে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবে। এই তদন্ত করতে গিয়ে পুলিশ অফিসারকে প্রচুর কষ্ট করতে হয়। এটা যারা পুলিশের চাকরি করে শুধু তারাই বুঝতে পারবে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে তারা তো ঘুষও খায়। হ্যাঁ, ঘুষও খায়, বাট এটা হলো যার যার বিষয়। যদি কেউ ঘুষ খায় খাবে, না খেলে না খাবে, এটা হলো তার নৈতিকতার বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে তদন্ত প্রক্রিয়াটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তা ওই তদন্তকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে যেতে হবে, তারপরে ঘটনাস্থলের একটা মানচিত্র তৈরি করতে হবে, সূচিপত্র তৈরি করতে হবে, মানে ঘটনাস্থলের ডানে কে আছে, বামে কে আছে, পশ্চিমে কে আছে, পূর্বে কে আছে, কার সামনে ঘটনা ঘটেছে, হ্যাঁ, এদের জবানবন্দি নিতে হবে। তারপরে যদি কোনো আলামত থাকে সেই আলামত জব্দ করতে হবে, আসামি থাকলে আসামিকে অ্যারেস্ট করতে হবে, আসামিকে যদি রিমান্ডে নেওয়ার দরকার হয় রিমান্ডে নিতে হবে, যদি আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারায় রেকর্ড করার দরকার হয় সেই প্রচেষ্টা চালাইতে হবে। তার মানে এই যদি কোনো লাশ মিসিং থাকে সেই লাশ খুঁজে বের করতে হবে। তো যে অস্ত্র দিয়ে অপরাধটা করা হয়েছে সেটা যদি মিসিং থাকে সেটা উদ্ধারের জন্য তাকে চেষ্টা করতে হবে। তাহলে এই ডিউরিং ইনভেস্টিগেশন একজন তদন্তকারী কর্মকর্তাকে প্রচন্ড পরিমাণের পরিশ্রম করতে হয়। তারপরে সে পুলিশ রিপোর্ট দেবে, যদি সে সত্যতা পায় তাহলে দেবে, আর যদি সত্যতা না পায় তাহলে দেবে না, যেটাকে বলা হয় এফআরটি। এফআরটি,
তাহলে এ14 নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই পুলিশ রিপোর্ট দায়েরের পূর্ব পর্যন্ত একজন তদন্তকারী কর্মকর্তাকে নানা ধরনের কাজ করতে হয়। এই তদন্তকারী কর্মকর্তার করণীয় কি সেগুলো আমি পরে আলোচনা করব, অনেক কাজ আছে তার। তো এখন এই যে যে তদন্ত প্রক্রিয়াটা চলতেছে, তাহলে জিআর মামলায় একটু খেয়াল করেন, জিআর মামলায় একজন সাব ইন্সপেক্টর সে তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলাটাকে তদন্ত করতেছে। আর এদিকে সিআর মামলায় ম্যাজিস্ট্রেট কি করলো, সেটাও কোনো একজন পুলিশ অফিসারকে দিয়ে তদন্ত করালো, সত্যতা পেল, আমলে নিল। জিআর মামলায়ও কি করলো, তদন্ত করালো কোনো একজন এসআই কে দিয়ে, সত্যতা পেল, আমলে নিল। এরকমই ঘটনাটা ঘটে থাকে। এখন এই তদন্ত পর্যায়ে, ডিউরিং ইনভেস্টিগেশন, এই পর্যায়ে তদন্তকারী কর্মকর্তাকে কিছু ভাইটাল কাজ করতে হয়। সেটা কি কি? আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি সে প্রথম দিন অ্যারেস্ট না হয়ে থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হলো আসামিকে খুঁজে বের করে অ্যারেস্ট করা। ওকে। অ্যারেস্ট করার পরে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেওয়ার পরে এই আসামিকে জামিন করানোর জন্য কি হবে, উকিল কিন্তু লেগে যাবে, উকিলের কিন্তু চেষ্টা শুরু হয়ে যাবে আসামিকে কি করানোর জন্য, বেইল বা জামিন করানোর জন্য। বেইল করানোর জন্য উকিল ঠিক হয়ে যাবে, কারণ তার আত্মীয় স্বজন তো অবশ্যই উকিল ধরবে, যে অ্যাডভোকেট ঠিক করবে যে তাকে জামিন করাতে হবে। ওকে, এটা হলো অ্যারেস্টের পরে বেইলের প্রশ্ন আসবে। এরপরে এদিকে আবার তদন্তকারী কর্মকর্তা কি করবে, ওই আসামির জামিন যাতে না হয় সেই চেষ্টাটা সাধারণত করে থাকে। কেন? কারণ যদি তদন্তকারী কর্মকর্তা মনে করে যে আসামিকে এই মুহূর্তে জামিন পেলে মামলাটার ক্ষতিগ্রস্ত হবে, তার মানে কি করতে হবে, আসামিকে সে চাচ্ছে যে তাকে রিমান্ডে নিতে চাচ্ছে, রিমান্ডে নিতে চাচ্ছে। কেন? যে সেই মামলার সাথে জড়িত এবং সে অন 64 তাকে দিয়ে করানো যাবে, সে স্বেচ্ছায় দোষ স্বীকার করবে। তাহলে তদন্তকারী কর্মকর্তাকে কি করতে হবে, এই আসামিকে আদালতে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে, মানে তার জামিন হওয়ার আগেই তাকে স্টেপ নিতে হবে। কি স্টেপ? যে তাকে একটা রিমান্ডের আবেদন করতে হবে আদালত। তদন্তকারী কর্মকর্তারা কি করে, দেখবেন যেদিন আসামি আদালতে পাঠিয়ে দেয় ওই দিনই রিমান্ড চায়, অথবা তার পরের দিন রিমান্ড চায়। তার জামিন শুনানির আগেই তারা রিমান্ডের একটা দরখাস্ত দিয়ে রাখে পুলিশে। কারণ পুলিশ তো এমনিতে আসামিকে 24 ঘন্টার বেশি তার কাস্টডিতে রাখতে পারবে না। তাহলে যেহেতু আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে বুঝিয়ে দিয়েছে আসামিকে, এখন তারা সাথে সাথে একটা প্রেয়ার দেয় যে মাননীয় আদালত, আমরা আসামিকে রিমান্ডে চাই, রিমান্ডে নিতে চাই, তার জন্য জামিন না। এ পাশ দিয়ে উকিল চাবে যে আমার আসামির যেন জামিন হয়েছে। তো এই দুইটার মাঝখানে বিচারককে সিদ্ধান্ত নিতে হবে যে যে ধরনের অপরাধ আসামি করেছে তাকে কি এই মুহূর্তে জামিনে দেয়া যাবে, নাকি তাকে রিমান্ডে দিতে হবে। তো সাধারণত যদি কোনো আসামির রিমান্ডের আবেদন পেন্ডিং থাকে, আমি বাস্তবতা বলতেছি কোর্টের, ধরেন আসামির সাথেই একটা রিমান্ডের আবেদন তদন্তকারী কর্মকর্তা আদালতে করেছে, তো রিমান্ডের আবেদন যদি পেন্ডিং থাকে, মানে এখনো শুনানি যদি না হয়ে থাকে, তাহলে সাধারণত ম্যাজিস্ট্রেটরা ওই আসামিকে জামিন দেয় না। যতই উকিল চেষ্টা করুক, ওই আসামিকে জামিন দেয় না। কি বলে দেয় না? বলে যে আসামির বিরুদ্ধে তো রিমান্ড রিমান্ড চেয়েছে তদন্তকারী কর্মকর্তা, আগে রিমান্ড শুনানিটা হোক, হ্যাঁ আগে রিমান্ডের বিষয়টা নিষ্পত্তি হোক, তারপরে জামিন। জামিন দিয়ে দিলে তো আর রিমান্ডে দেওয়া কঠিন, জামিনই তো হয়ে গেল। তো এই জন্য ম্যাজিস্ট্রেটরা বলে থাকে যে আগে তার রিমান্ডের ফয়সালাটা হোক, যে সে রিমান্ড হবে কি হবে না, তারপরে তার জামিন শুনানি হবে। ওকে। তো এই পুলিশে কি করে, তাকে রিমান্ডের আবেদন করে। তো এই রিমান্ড শুনানির সময় আসামি পক্ষকে অবশ্যই আদালতে, আসামিকে অবশ্যই আদালতে হাজির থাকতে হবে। হ্যাঁ, যদি তাকে জেলখানায় পাঠায় দেওয়ার 2 দিন পরেও যদি রিমান্ড শুনানি হয়, ওই আসামিকে আবারও আদালতে আনতে হবে। যদি 10 দিন পরেও রিমান্ড শুনানি হয়, ম্যাজিস্ট্রেটের কাছে তো 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ম্যাজিস্ট্রেট কি করছে, সঙ্গে সঙ্গে তাকে জেলখানায় পাঠাই দিচ্ছে। কাস্টডি ওয়ারেন্ট, সিডব্লিউ বলে, আপনারা যারা প্র্যাকটিস করেন, এই কাস্টডি ওয়ারেন্ট দিয়ে
আসামিকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? জেলখানায়, পুলিশের হেফাজতে না, কেন্দ্রীয় জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। এখন এর 10 দিন পরেও যদি রিমান্ড শুনানি হয়, তো রিমান্ড শুনানির সময় অবশ্যই ওই আসামিকে আবার আদালতে আনতে হবে। তো যে ওয়ারেন্ট দিয়ে আবার আসামিকে জেলখানা থেকে আদালতের কাঠগড়ায় আনা হয় সেটাকে বলা হয় পিডব্লিউ। হ্যাঁ, পিডব্লিউ দিয়ে তাকে আবার আনা হয়। যে এই আসামিকে দরকার, জেলখানায় পাঠানো হয়, যে তার রিমান্ড শুনানি আছে, তাকে আনা হয়। তখন জেলখানা ওই আসামিকে আবার পাঠিয়ে দেয় ম্যাজিস্ট্রেটের সামনে। তো পিডব্লিউ দিয়ে মানে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে তাকে আবার ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করা হয়। এখন উভয় পক্ষ শুনানি করবে, তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চাইবে, আর আসামি পক্ষের আইনজীবী কি যাতে রিমান্ড না হয় সেই চেষ্টা করবে। তো এই উভয়ের বক্তব্য শুনে আদালতকে সিদ্ধান্ত দিতে হবে যে এই আসামিকে রিমান্ডে দেওয়ার দরকার আছে কি দরকার নাই। যদি তিনি স্যাটিসফাইড হন যে না, অপরাধটা অনেক গুরুতর এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তাকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যাবে, তাহলে তাকে রিমান্ডে দিতে পারে। আর যদি মনে করে যে না, রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই বা দেওয়া ঠিক হবে না, যা ঘটনা তো তা ঘটেই গেছে, আহ, চাইলে রিমান্ড নাও দিতে পারে। এটা ম্যাজিস্ট্রেটের একদম সাবজেক্টিভ স্যাটিসফিকেশন। এখানে আইনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এটা তার ব্যক্তিগত সন্তুষ্টির উপর নির্ভর করবে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে রিমান্ডে দেবে কি দেবে না। তো যাই হোক, যদি রিমান্ডে দিয়ে দেয় তাহলে তো জামিন হবে না, আর রিমান্ডে না দিলে অনেক সময় জামিন দিয়ে দিতে পারে আদালত। তো এই রিমান্ডে নেওয়ার পরে যদি রিমান্ড মঞ্জুর করে ম্যাজিস্ট্রেট কোনো আসামির, রিমান্ড ধরেন 3 দিনের বা 7 দিনের বা 15 দিনের, যেটাই হোক, ম্যাক্সিমাম 15 ডেজ। তো যে কয়দিনেরই রিমান্ড মঞ্জুর করুক, এই আসামিকে যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে আসামিকে নিতে হবে পুলিশ কাস্টডি। ওই তদন্তকারী কর্মকর্তা তাকে তার নিজের হেফাজতে নিয়ে নেবে যদি রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড যদি মঞ্জুর হয়, তাকে তদন্তকারী কর্মকর্তা ধরেন 3 দিনের রিমান্ড হয়েছে ফর এক্সাম্পল, তাহলে ওই আসামিকে কোথায় চলে যাবে? কাস্টডি অফ দা কনসার্ন পুলিশ অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার, অন্য কোনো অফিসারের কাছে না, অন্য কোনো পুলিশের কাছে না, ওই তদন্তকারী কর্মকর্তার কাছে যিনি রিমান্ড চেয়েছেন, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা, তার কাস্টডিতে আসামিকে পাঠিয়ে দেয়া হবে। এখন ওই তদন্তকারী কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদ করবে, যেটা নিয়ম অনুযায়ী যেভাবে করে। এখানে অনেকে বলা হয় যে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করা হয়, আসামিকে মারধর করা হয়, আসামিকে পিটানো হয়, অনেক অত্যাচার করা হয়, এইভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওকে, এখন ঘটনাটা সত্য কিনা বলেন, যে পুলিশ কাস্টডিতে নিয়ে আসামিকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়, তারপরে তার স্বীকারোক্তি আদায় করা হয়, ঘটনাটা সত্য কিনা? আমরা কি বুঝি, জেনারেল কনসেপ্ট আমাদের কি?
এটা যে তাকে রিমান্ডে নিয়ে মারধর করা হয়, এই ঘটনাটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে এটা সত্যতা আছে। এটা সত্যতা আছে, এবং এটা নিয়ে আমাদের ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলাও কিন্তু আছে যে তাকে মারধর করা যাবে না। তাকে নর্মালি জিজ্ঞাসাবাদ করা হবে, সে যদি স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয় দেবে, না দেয় না দেবে, এটা তার বিষয়। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। তাকে জোর জবরদস্তি করা যাবে না। আমাদের সংবিধানেও এরকম আছে, আর্টিকেল কত 35-2 সম্ভবত, ক্লজ 2, যে কাউকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, তো এটা ঠিক যে আইনে এরকম নিষেধ আছে, কিন্তু তারপরে ঘটনা এগুলা কিন্তু ঘটে থাকে। তাকে টর্চার করা হয় রিমান্ডে নিয়ে, তারপরে সে স্বীকারোক্তি দিয়ে থাকে। কিন্তু এর উল্টো মন্তব্য আছে, যেমন ধরেন আপনি নিজেই পুলিশে চাকরি করেন। তো অনেক সময় হয় কি যে সব দিক দিয়েই প্রমাণিত যে সে ঘটনাটা ঘটাইছে, সিসিটিভি ফুটেজ আছে, সবকিছুই আছে, তারপরও আসামি বলতেছে যে আমি এটা করি নাই। হ্যাঁ, ওইটা আমি না, আমি করি নাই, আমার মতো দেখতে আরেকজন, এরকম নানা কথা বলে, তখন তাকে টর্চার করে থাকে পুলিশে। এটা সত্য যে আহ, আপনারাই বলেন, কেউ কোনো অন্যায় করে কি স্বেচ্ছায় বলে যে আমি অন্যায়টা করছি? এরকম ঘটনার কি ঘটে? কেউ একজনকে খুন করলো, খুন করে কি কোনো আসামি বলবে যে আমি খুন করছি? কেউ কিন্তু এটা বলবে না। এটা আমাদের একদম নেচারাল, বাই বার্থ, আমাদের জন্মগত ভাবে আমরা নিজের দোষ আমরা সামান্য আমরা সরি তাই বলতে চাই না মানুষের কাছে। হ্যাঁ, কেউ ধরেন কাউকে খুন করছে, কাউকে আঘাত করছে, এটা কিন্তু কেউ কোনোদিনও স্বেচ্ছায় বলবে না। এটাই বাস্তবতা, এটাই আমাদের মেনে নিতে হবে। পৃথিবীর কোনো মানুষ তার নিজের দোষ কখনোই স্বীকার করবে না, এটাই স্বাভাবিক, এটা আমাদের রক্তে জড়িত। না, পুলিশের দিকে সফট না, সফট না। আহ বদরুজ্জোদা রিয়াজ ভাই, আমি একটা বিষয় একটু আপনাকে বলি। ধরেন আমি যদি হাসির ছলে বলি, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন সেমিনারে যাই আমি এই কথাটা বলে থাকি, পুলিশের দিকে সফট না, মোটেই না। কিন্তু আপনি নিজেকে পুলিশের দিকে চিন্তা করবেন যে আপনি ধরেন একজন পুলিশের এসআই বা ওসি বা যেটাই হোক, আপনি এএসপি যেটাই হোক, ঘটনা কিভাবে ঘটে? হ্যাঁ, প্রমাণ থাকলে মায়ের পিঠের দরকার না। অনেক সময় আছে আলামত উদ্ধারের একটা বিষয় আছে। হ্যাঁ, সিসিটিভি আছে, বাট লাশ কোথায় ফেলছে তা বলতেছে না, যে জিনিসটা দিয়ে মারছে সেটা বলতেছে না। হ্যাঁ, এরকম থাকে। আবার সিসিটিভি ফুটেজে আসামি জানে যে তাকে অস্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট না, তখন সে এই সুবিধাটা নিতে চায় যে ওই লোক আমি না, ওই লোক আমি না, এই সুবিধা সে নিতে চায়। ওকে, এখন দেখেন ঘটনাটা কি ঘটে। আপনি বলেন যে আমরা সাধারণত বিয়ের পরে কেউ কি তার স্ত্রীর কাছে বলে যে পূর্বে আমার খালাতো বোনের সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল, এই কথাটা বলে? ধরেন আমরা বিয়ে করলাম, হ্যাঁ, বিয়ে করলাম, বিয়ে করার পরে কি আমরা আহ বলবো যে আমার পূর্বে 3টা রিলেশন ছিল? এই কথাটা আমরা আমাদের স্ত্রীর কাছে বলি না। কেন বলি না? কারণ এটা আমার নিজের বিপক্ষে যায়, আমার যে চরিত্র খারাপ এটা আমার স্ত্রী বুঝে যাবে। তাহলে এই সামান্য সমস্যা, সামান্য ত্রুটি, তাই আমরা বলি না। আর আমি যদি কারোর বাসা থেকে 100 ভরি গোল্ড গোল্ড চুরি করি, অথবা কোনো মানুষকে হত্যা করি, অথবা কোনো কিছু ছিনতাই করি, তাহলে আমি কি বলবো? পুলিশের কাছে নিয়ে পুলিশ আমাকে বিরিয়ানি খাওয়ালো, আদর যত্ন করলো, আমি বলবো পুলিশের কাছে যে ভাই আপনারা অনেক ভালো লোক, আসলে আমি কাজটা করছি? বলবে? কোনো দিনও বলবে না। কোনো এক্সেপশনই হইতে পারে না। কেউ যদি পাগল না হয়, সে কোনোদিনও পুলিশের কাছে বলবে না যে আমি এটা করছি, কখনো। আর ডাকাতরা, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, এরা কিন্তু কোনোদিনও বলবে না, এরা কিন্তু কোনোদিনও বলবে না। এবং ওদের ওই যে পুলিশে এমন না, ওদের প্রচুর অত্যাচার করে, তারপরে ওরা বলে, মুখ দিয়ে একটা কথাও বের করে না। এটা হলো বাস্তবতা, আমি যেটা বললাম। কিন্তু আমাদের অবশ্যই আইন মানতে হবে, আইনে বলা আছে তাদের কিছু বলা যাবে না। তো কিন্তু আপনি যদি নিজে পুলিশের চাকরি করেন তাহলে বুঝবেন যে সব প্রমাণ আছে, তারপরেও সে কিভাবে অস্বীকার করে।
জীবনেও স্বীকার করবে না। তো যার কারণে ওই জায়গাটাই আমরা আসলে পৌঁছাতে পারি না, যে কেউ স্বেচ্ছায় আসলে জবানবন্দি দেবে না, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এটা খুবই স্বাভাবিক। এটা আমি হলেও করতাম, আপনি হলেও করতেন। এটা অস্বীকার করার কিছু নাই। আমরা জীবনে আমরা আমাদের নিজের ত্রুটি অন্যের কাছে বলবো না। তো যাই হোক, এই জন্যই বলা হয়েছে যে তাদের অত্যাচার করা যাবে না, স্বেচ্ছায় দিলে দেবে, না দিলে না দেবে। আচ্ছা, এখন এক মিনিট, হ্যাঁ, 30 সেকেন্ড, 30 সেকেন্ড।
আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন আমাকে? শোনা যাচ্ছে? ওকে। তো যাই হোক, রিমান্ডে বিষয়ে আমরা যেটা বলতেছিলাম যে রিমান্ডে নেওয়ার পরে তাকে আসলে কি করা হয়েছে এটা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, তার সামনে প্রডিউস করার পরে আহ, তাকে কোনো অত্যাচার করা হয়েছে কিনা এটা সাধারণত আমরা তার জামা খুলে বা সে যদি দাবি করে যে তার কোথাও আঘাত করা হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। যদি এটা তাকে করা হয়ে থাকে, টর্চার করা হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেই যে তাকে সে স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছে না, তাকে আঘাত করা হয়েছে এই কারণে সে জবানবন্দি দিচ্ছে। ওকে। এখন তো এটা আমরা যেটা করে থাকি আমাদের রুমে আসামিকে আনার পরে আমরা তাকে এটা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা তাকে পরীক্ষা করে দেখি। তো আমাদের কাছে যদি মনে হয় ম্যাজিস্ট্রেটের কাছে যে সে স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছে বা স্বেচ্ছায় দোষ স্বীকার করতে চাচ্ছে, তাহলে আমরা রেকর্ড করি। আর যদি সে স্বেচ্ছায় করতে না চায়, তাহলে আমরা তার জবানবন্দি রেকর্ড করি না। এটা হলো বাস্তবতা, কারণ আমাদের তো কোনো ঠেকা পড়ে নাই যে কোনো আসামিকে জোর করে তার কাছ থেকে জবানবন্দি আদায় করা। এইটার দায়িত্ব ম্যাজিস্ট্রেটের না, এটা কোনোভাবে আমাদের দায়িত্ব না। এবং আমি নেক্সট ক্লাসে 164 এর ফর্ম আপনারা কি দেখেছেন কেউ কেমন হয়ে থাকে? সেখানে কিন্তু লেখা আছে আসামির শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা। এই বিষয়ে নোট নোট নেয়ার জায়গা আছে। যদি আমি দেখি যে তাকে কোনো আঘাত করা হয়েছে, সেই বিষয়ে আমি লিখে দিতে পারবো। তো আপনাদের আমি ওই এজাহার এফআইআর এর কপি দিব আহ, কালকের পরে যে ক্লাস হবে, এবং 164 এর একটা ফর্ম দেবো যে সেখানে কি কি ম্যাজিস্ট্রেটরা লেখে এবং আসামি কি কি বলে, কি কি প্রশ্ন তাকে করতে হয়, এই বিষয়গুলো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো। তো যাই হোক, তো ওইটা সে যদি স্বেচ্ছায় দেয় তাহলে আমরা তো জবানবন্দি রেকর্ড করব, স্বেচ্ছায় না দিলে করব না, তাকে ফেরত দিয়ে দেব। তো এরপরে তার জামিনের বিষয় আসবে, আহ, যে তাকে জামিন দেওয়া যাবে কিনা। যদি জামিন দেওয়ার মতো হয় জামিন দিয়ে দেই আমরা। আর একেবারে নন বেইলেবল হলে, খুনের অপরাধ হলে, ডাকাতির অপরাধ হলে সাধারণত ম্যাজিস্ট্রেটরা এগুলো দেয় না। এগুলো একটু রিভিশন করে, যেটাকে আমরা সিআর মিস বলে থাকি, এটার মাধ্যমে দায়রা আদালত থেকে বা হাইকোর্ট থেকে তার জামিন করাতে হয়। তো এইটা হলো তাকে জামিন এবং রিমান্ডের প্রক্রিয়াটা হলো এই পর্যন্ত। এরপরে মামলাটা তদন্ত চলতে থাকবে। চলতে 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 একটা পর্যায়ে তার কি হবে, পুলিশ রিপোর্ট আসবে। এই রিমান্ড, তারপরে হচ্ছে জামিন, এগুলোর পরে গিয়ে একটা সময়ে 6 মাস, 1 বছর, কোনো মামলায় 2 বছরও লেগে যায়, 3 বছরও লেগে যায়। এরপরে তদন্তকারী কর্মকর্তা আপনার ইয়া দেবে, কি বলে, পুলিশ রিপোর্ট দেবে 173 ধারায়, অর্থাৎ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট। ওকে। এখন চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট আসার পরে এই যে হলো, এখনো কিন্তু ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নেয় নাই। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া, আমলে নিল না তাহলে কেন রিমান্ডে দিল, আমলে নিল না তাহলে কেন জামিন দিল? কি এরকম একটা বিষয় আছে না, মাথায় আসে না যে এখনো তো আমলে নেয় নাই, চার্জশিট তো আসে নাই, তাহলে চার্জশিট আসার আগে তো এই কাজগুলো হয়ে গেল, জামিন দিল, রিমান্ডে দিল, 164 হলো, তাহলে কেন আমলে আমলে কেন না নিয়ে এইগুলো কিভাবে হলো? এই প্রশ্নটা আসে কিনা? তো এইটা হলো, এই মামলাগুলো কি ছিল?
থানায় এফআইআর বা এজাহারের মাধ্যমে যে মামলাগুলো হয় সেগুলো কি মামলা? সেগুলো কি মামলা বলে? এজাহার বা এফআইআর এর মাধ্যমে ওসি সাহেব যে মামলাগুলো নিয়ে থাকেন এগুলোকে কোন কোন ধরনের অপরাধ বলে? আমলযোগ্য বলে কিনা? আমলযোগ্য অপরাধ বলে কিনা যেগুলো থানাতে যে এজাহার বা এফআইআর হয়? আমলযোগ্য অপরাধ। তাহলে আমলযোগ্য অপরাধে আসামিকে অ্যারেস্ট করতে কি ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার দরকার আছে আমলযোগ্য অপরাধে? তো যেহেতু আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধে কিন্তু আপনার কি লাগবে না, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না কোনো আসামিকে অ্যারেস্ট করার জন্য। যার কারণে ওই আমলযোগ্য অপরাধ এই জন্য এফআইআর এজাহার হয়ে গেছে, আসামিকে অ্যারেস্ট করা হয়ে গেছে। তো অ্যারেস্ট করার পরে আবার আইনের বাধ্যবাধকতা আছে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে আনতে হবে। এই জন্য ম্যাজিস্ট্রেট ইন্টারফেয়ার করেছে। না হলে কি ম্যাজিস্ট্রেট ইন্টারফেয়ার করতো? বলেন। যদি আইনে এরকম কোনো বাধ্যবাধকতা না থাকতো যে ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে নিতে হবে না বা কোনোদিনও নিতে হবে না, তাহলে কি ম্যাজিস্ট্রেট ইন্টারফেয়ার করতো তার জামিনে বা তার ইয়াতে? কোনো কিছুই করতো না। ওই যে আইনের বাধ্যবাধকতার কারণেই আমলযোগ্য অপরাধে আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে আনতেই হবে, ওই আনার কারণে ইন্টারফেয়ার করেছে। এমন না কিন্তু যে আমলে নিয়ে ইন্টারফেয়ার করেছে। ওই আমার কাছে আনতে হবে, এখন আনলে তো আর আমি আসামিকে আমার বাসায় নিয়ে আসবো না, তাকে আমি জেল হাজতে পাঠাবো, তাকে আমি রিমান্ড দিব, জামিন দিব, এই কাজগুলো ওই আনার কারণে আমি করতে পারবো। এটা একটু মাথায় রাখ। তো এই কারণে এই বিষয়টা একটু মানে ম্যাজিস্ট্রেটকে এই বিষয়গুলো করতে হয়। কিন্তু আমলে নেওয়ার পর্যায়ে কখন হবে জিআর মামলা? যখন ওই পুলিশ রিপোর্ট দিল, পুলিশ রিপোর্ট দেওয়ার পরে এখন ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার বা আমলে না নেওয়ার বিষয় আসবে। আমলে নেয়ার বা আমলে না নেয়ার বিষয় আসবে এখন। চার্জশিট বা ফাইনাল ফাইনাল রিপোর্ট যেটাই আসুক, তখন ম্যাজিস্ট্রেটের আমলে নেয়ার বিষয় আসবে। তো এইভাবে হলো আপনার সিআর আর জিআর মামলা, এইভাবে ইনভেস্টিগেশন পিরিয়ডটা আপনার চলতে থাকে বা পুলিশ রিপোর্ট আসবে। পুলিশ রিপোর্ট আসার পরে এখন ম্যাজিস্ট্রেট অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা ম্যাজিস্ট্রেটের বিষয়। যদি বাদী পক্ষ বা এজাহারকারী বা বাদী পক্ষ যদি আপনার কোনো নারাজি না দেয় বা পুলিশ রিপোর্টে যদি তার কোনো আপত্তি না থাকে, সেক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট এটা গ্রহণ করে নেয়। আর যদি আপত্তি থাকে তাহলে নারাজি দরখাস্ত দেবে। যেমন সিআর মামলায় যেভাবে নারাজি দরখাস্ত দিত, ঠিক জিআর মামলায়ও একইভাবে বাদী বা এজাহারকারী নারাজি দিতে পারবে। বাদী বা এজাহারকারী নারাজি দিতে পারবে একইভাবে। তো নারাজি দেওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে এটাকে ফার্দার ইনভেস্টিগেশনে দেওয়ার কথা, দেওয়া উচিত, তাহলে সে দেবে, না হলে দেবে না। সে ইচ্ছা করলে ওই রিপোর্ট গ্রহণ করে মামলা যদি খারিজ হয় হবে, বা যদি কোনো আসামির বিরুদ্ধে আমলে নিয়ে যদি ওয়ারেন্ট দেওয়ার দরকার হয়, সমন দেওয়ার দরকার হয়, তাহলে সে দিতে পারবে। তার মানে নারাজি দরখাস্তটা মঞ্জুর করবে কি করবে না এটা ম্যাজিস্ট্রেটের বিষয়। এখন ধরেন একটা বিষয় এরকম হলো, আজকে এই পর্যন্ত দিয়ে শেষ করবো, আর কিছু কথা আছে। ধরেন একটা মামলা ম্যাজিস্ট্রেট আমলে নিল না। হ্যাঁ, কোনো কারণেই হোক আমলে নিল না। আচ্ছা, আমলে না নিয়ে উনি কি করলো, মামলাটা 203-এ খারিজ করে দিল।
যে মামলা, সিআর মামলা হোক, হ্যাঁ সিআর মামলা ধরেন 203-এ খারিজ করে দিল, 203-এ খারিজ করে দিল সিআর মামলা। এখন ওই খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? বাদী নালিশকারীর প্রতিকার কি? সে কি করতে পারবে? ম্যাজিস্ট্রেট খারিজ করে দিলে রিভিশন করতে পারবে, হাইকোর্ট বিভাগে বা দায়রা জজের নিকট রিভিশন করতে পারবে, রিভিশন করতে পারবে। কিন্তু সে কি ফ্রেশ মামলা দায়ের করতে পারবে? যে এটা বলতে পারবে যে না আমি আগেরটা ভুল হয়েছিল একটু সামান্য, আমি আবার নতুন করে করব, ফ্রেশ কমপ্লেইন দাখিল করব? সে কি পারবে? কোনোভাবে পারবে না, কোনোভাবেই পারবে না, কোনোভাবে পারবে না। কেননা কারণ মামলাটা হলো আপনার কি হয়েছে, ম্যারিটের উপর খারিজ হয়েছে। মানে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে ঘটনা সঠিক না, মামলাটার মেরিট পর্যালোচনা করে আদালত খারিজ করে দিয়েছে ম্যাজিস্ট্রেট 203 ধারা। তাহলে নতুন করে নো ফ্রেশ কমপ্লেইন, মনে রাখতে হবে, নতুন করে দরখাস্ত এনে আবার নতুন করে দায়ের করা যাবে না। এটার একটাই প্রতিকার, সেটা হলো রিভিশনে যেতে হবে, রিভিশন। ওকে, এখন রিভিশনে যাওয়ার পরে, রিভিশনে যাওয়ার পরে দায়রা আদালত বলল যে ম্যাজিস্ট্রেটের এই আদেশ সঠিক হয় নাই। এখন দায়রা আদালত কি এটা লিখে দিতে পারবে যে আদেশ যেহেতু সঠিক হয় নাই তাই মামলাটি আমলে নেয়ার জন্য বলা হলো, ম্যাজিস্ট্রেটের ওই আদেশটা বাতিল করা হলো এবং ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হলো মামলাটা আমলে নেওয়ার জন্য? এই আদেশ কোনোভাবেই দায়রা আদালত বা হাইকোর্ট দিতে পারবে না। সর্বোচ্চ এটা বলতে পারবে যে এই খারিজ আদেশটা যথাযথ হয় নাই, বাদীকে আরেকটা সুযোগ দেয়া হোক, মামলাটা আবার আরেকটা তদন্ত সংস্থার কাছে তদন্তে দেয়া হোক, ফার্দার ইনভেস্টিগেশনে দেয়া হোক, বা ফার্দার ইনভেস্টিগেশনে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হলো, এইভাবে দিতে পারবে। কিন্তু বলতে পারবে না যে ম্যাজিস্ট্রেট তোমাকে আদেশ দেয়া হচ্ছে তুমি মামলাটা আমলে নিয়ে প্রসেস ইস্যু করো, সমন দাও, এটা বলা যাবে না। আমলে নিতে কোনো ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যাবে না। এটা শুধু হাইকোর্ট বিভাগ না, একদম মহামান্য যে আপিল বিভাগ, আপিল বিভাগও এই আদেশ দিতে পারবে না। অর্থাৎ কোনো মামলা ম্যাজিস্ট্রেটকে আমলে নিতে বাধ্য করা যাবে না। এটা তার জুডিশিয়াল মাইন্ডের বিষয়, সে ইচ্ছা করলে আমলে নেবে, না হলে নেবে না, কিন্তু তাকে আমলে নিতে বাধ্য করা যাবে না। সর্বোচ্চ সে ফার্দার ইনভেস্টিগেশনে দিতে পারবে, এই আদেশ দেয়া যাবে। আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত তাকে এই আদেশ দিতে পারবে যে আপনি এটাকে নতুন করে একটা ফার্দার ইনভেস্টিগেশনে দিয়ে দেন আর একটা সংস্থায়। ওকে, এটা কিন্তু কোনোভাবে ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যাবে না। এর উপরে একটা চমৎকার কেস আছে, আমি আপনাদের কেসের রেফারেন্সটা সম্ভবত এখানে দিয়ে দিয়েছি আমি, বা যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এই যে প্রথম পেজের একটু লাস্টের দিকে দেখেন, ইউসুফ এ হাসান বনাম রেজাউল ফেরদৌস, 16 বিএনপি অ্যাপিলেট ডিভিশন 55। পেয়েছেন আপনারা মামলার রেফারেন্সটা? চমৎকার একটা মামলা। পেয়েছেন কিনা দেখেন তো, নিচ থেকে প্রথম পেজের নিচ থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর লাইন, নিচ থেকে 9 নম্বর লাইন। এটা একটু বোল্ড করে দেওয়া উচিত ছিল। ইউসুফ এ হাসান বনাম রেজাউল ফেরদৌস, 16 বিএনপি এডি 55। এই মামলায় বলা হয়েছে, একদম আপিল বিভাগ এই মতামত দিয়েছে যে ম্যাজিস্ট্রেটকে কোনোভাবে আমলে নিতে বাধ্য করা যাবে না, তাকে এটা বলা যাবে যে আপনি এটাকে ফার্দার ইনভেস্টিগেশনে দেন। এখন ফার্দার ইনভেস্টিগেশনে দেওয়ার পরে আইন অনুযায়ী যেটা হয়, যদি আমলে নেওয়ার মতো হয় ম্যাজিস্ট্রেট নেবে, না হলে নেবে না, এটাও তাকে বাধ্য করা যাবে। ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরেও ম্যাজিস্ট্রেট আমলে নিতেও পারে, নাও নিতে পারে। তবে সাধারণত যদি ঘটনার সত্যতা মর্মে রিপোর্ট আসে, সাধারণত কোনো ম্যাজিস্ট্রেটই কোনো মামলাকে খারিজ করে না, সেটাকে অবশ্যই আমলে নিয়ে থাকে। এটা হলো বাস্তবতা। তাহলে এই এই রেফারেন্সটা অবশ্যই আপনারা পড়বেন, এটা পড়লে
আপনাদের এই বিষয়টা অনেক কিছু জানতে পারবেন, যে আপিল বিভাগ কি কি মতামত দিয়েছে এটা জানতে পারবেন। ওকে, তাহলে আজকে আমার মনে হয় কি আজকে এই পর্যন্ত রাখবো কিনা বলেন, নাকি আরো পড়াবো? ইয়াতে কি বলে, আগামীকাল তো অবশ্যই আমাদের ক্লাস আছে। আগামীকাল এর পরের যে শুক্রবার, সেই শুক্রবারে যদি ক্লাস হয় অবশ্যই 406 ধারা, আমি আপনাদের একটা বাসায় একটু হোমওয়ার্ক দিয়ে দেই। আপনারা অবশ্যই 406 ধারা আহ ইয়া করবেন, কি বলে, 406 ধারাটা বাসায় পড়বেন। 406 এবং 420 আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। সেটা হলো 406 ধারা সবাই একটু পড়বেন, যেহেতু আপনারা আইনজীবী, আপনাদের কিন্তু 406 ধারায় প্রতিদিনই একটা করে মামলা দায়ের করতে হবে, পেনাল কোডের 406 ধারায়। তো 406 ধারায় কি বলা হয়েছে আমি কিন্তু আগামী ক্লাসে দুই একজনকে জিজ্ঞাসা করবো যে 406টা কে বোঝাই দিতে পারে। আমি কিছু প্রশ্ন করব, সে তাকে বোঝাই দিতে হবে যে 406 ধারায় কি আছে। আর একটা বিষয় হলো যে 415 ধারা থেকে 420 ধারা, তো 415 ধারা আর 420 ধারার মধ্যে পার্থক্য কি, এইটা আমাকে কিন্তু বুঝাই দিতে হবে। 415 ধারা চিটিং, হ্যাঁ, তো এইখানে 415 ধারা তো কোনো পেনাল সেকশন না। হ্যাঁ, এখানে তো কাউকে শাস্তি দেওয়া যায় না। 415 তো একটা সংজ্ঞামূলক একটা সেকশন, প্রতারণার সংজ্ঞা দিয়েছে, তাই না? 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দিয়েছে। এটাতে তো কোনো শাস্তির কথা বলা নাই, কিন্তু 420-এ শাস্তির কথা বলা আছে। তো আমার প্রশ্ন হলো যে 415-তে যেহেতু শাস্তির কথা বলা নাই, এটা একটা সংজ্ঞামূলক ধারা, একটা সাবস্ট্যান্টিভ সেকশন, তাহলে আমার প্রশ্ন হলো যে 415 ধারার শাস্তি কেন 400 কত ধারায় বলা আছে, 416 ধারায় বলা আছে না? 416 ধারায় বলা আছে কি? 417। তা আমার প্রশ্ন হলো যে 415 ধারায় যদি কোনো শাস্তির সেকশন সংজ্ঞামূলক ধারা হয়ে থাকে, তাহলে কেন 417-তে সেটা শাস্তির কথা কেন বলা হলো? ওকে, আবার কেন 420-এ আবার কেন শাস্তির কথা বলা হলো? চিটিং এর শাস্তি কেন আবার 420-এ গিয়ে বলা হলো? কেন, এই ঘটনাটা কি? এটা কিন্তু বাসায় পড়া থাকবে। 415 ধারা শাস্তি কেন 417 ধারায় বলা হলো? 415 ধারা তো কোনো পেনাল সেকশন না, দণ্ডনীয় কোনো সেকশন না। এটা একটু পড়বেন, আর 406 ধারা পড়বেন। তারপরে 406 420-এ কিভাবে মামলা দায়ের করতে হয়, কি কি ত্রুটিগুলো থাকে, এগুলো আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকে একটু ডিস্টার্ব হয়েছে আমাদেরও আপনাদেরও, উভয় পক্ষের কারণে। ইনশাল্লাহ কালকে আমরা বিরতিহীনভাবে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।